হ্যালো 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 এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের গুণগত রসায়নের 12 নম্বর লেকচারে। তো দেখতে দেখতে আমরা আমাদের গুণগত রসায়নের সেগমেন্ট 1-এর প্রায় শেষের দিকে চলে আসছি। তো আমরা কিন্তু বেশ অনেক কিছু পড়ে ফেলছি এর আগে, এবং অনেক কিছু তোমাদের পড়ায় ফেলছি। একদম ছোটখাটো বেসিক থেকে শুরু করে তোমাদের যা যা দরকার, যা যা প্রয়োজন সবই কিন্তু দেখে ফেলছি, রাইট? আজকে আমরা বেশ কিছু চমৎকার জিনিস দেখব, একই সাথে সূত্রের প্রমাণগুলো দেখব। আমরা কিন্তু এর আগে সূত্র দিয়ে সব অঙ্ক করে ফেলছি, সূত্রের ম্যাথগুলো আমাদের করা শেষ হয়ে গেছে। তো আজকের ক্লাসে আমরা সেই সূত্রের যে প্রতিপাদনগুলো আছে সেই প্রতিপাদনগুলো আমরা শিখব। ঠিক আছে, সূত্রের প্রতিপাদনগুলো শিখব, এবং একই সাথে আমরা এই সূত্রের প্রতিপাদন শেখার পাশাপাশি আমরা এইখান থেকে আরো কয়েকটা নতুন নতুন কনসেপ্ট শিখব। ঠিক আছে, যেমন ডি ব্রগলি সমীকরণ, তারপর আমাদের হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, তারপর আমাদের শ্রোডিঞ্জারের ইকুয়েশন। এই সব কিছু আমরা আজকের ক্লাসে কভার করবো ইনশাল্লাহ। তো সবাই ক্লাসে দ্রুত জয়েন করে ফেলো। আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট সেকশনে জানায় দাও। ওকে গাইজ, ওকে, সো আমরা শুরু করি। আমাদের আজকের লেকচার সবকিছু ঠিকঠাক আছে, একদম ক্লিয়ারলি সব শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। সো আমরা এখন আমাদের লেকচারটা শুরু করব। ওকে, তো আজকে আমাদের 12 নম্বর লেকচারে আমরা শুরুই করব আমাদের কি দিয়ে জানো, সূত্র প্রতিপাদন দিয়ে। আমরা কিন্তু আমাদের এর আগের লেকচারগুলোতে আমাদের বোরের পরমাণু মডেলের যে অ্যাপ্লিকেশনস ছিল, প্রয়োগ ছিল, যেমন ব্যাসার্ধ নির্ণয় করা, শক্তি নির্ণয় করা, বেগ নির্ণয় করা, এগুলো কিন্তু আমরা আমাদের আগের লেকচারে দেখে ফেলছি, তাই না? তো আজকের লেকচারে আমরা যেটা করব, আমরা হচ্ছে এই সূত্রগুলোর প্রতিপাদন দেখব, যে সূত্রগুলো কিভাবে আসছে, প্রমাণটা দেখব। যদিও সূত্রের প্রমাণ আসলে পরীক্ষায় আসে না বা লাগে না, কারণ প্রমাণগুলো কি কোত্থেকে আসছে, একদম সহজ প্রমাণগুলো তোমরা সবাই পারবা, মানে প্যারা নেওয়ার কোনো দরকার নাই। এই প্রমাণ তোমরা ইজিলি সবাই পারবা, ঠিক আছে? টেনশন করার দরকার নেই, আমরা সবই জানি, সবই পারি। সো আমরা জাস্ট এখন সেই প্রমাণগুলা দেখব। তো এখন দেখো, আমাকে ফার্স্টে ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। এখন ব্যাসার্ধের সূত্র এটা আমরা জানি, এদের প্রমাণ করব কিভাবে, মানে ব্যাসার্ধ নির্ণয়ের যে সূত্রটা আছে এটা প্রমাণ করব কিভাবে। তুমি এই সূত্রটা একটা সূত্র বুঝলে বাকিগুলো তুমি অটোমেটিক্যালি পারবা, টেনশন করার কোনো দরকার নেই, খুবই সহজ। তো মনে করো আমি একটা পরমাণু নিলাম আমার কাছে, ধরো এখানে আমার একটা পরমাণু আছে। ওকে, এটা হচ্ছে আমাদের একটা পরমাণুর নিউক্লিয়াস। ওকে, এটা কি আছে? এটা হচ্ছে আমাদের একটা নিউক্লিয়াস। আর মনে করো এইখানে আমাদের একটা কক্ষপথ আছে, এটা হচ্ছে আমাদের কক্ষপথ। ওকে, এটা হচ্ছে একটা পরমাণুর কক্ষপথ। তা আমি এই কক্ষপথের মাঝখানে যে ডিস্টেন্স, দূরত্ব, এটা বের করতে চাচ্ছি। এদের মাঝখানে যে ডিস্টেন্সটা আছে, দূরত্বটা আছে, এই দূরত্বটা আমি বের করতে চাচ্ছি। তো এদের মাঝখানে যে ডিস্টেন্স বা দূরত্ব আছে, এই দূরত্বটাকেই আমরা কি বলি? এই দূরত্বটাকে আমরা বলি ব্যাসার্ধ আর। এটা কি আমরা কি বলি বলতো ভাইয়ারা? আমাদের ব্যাসার্ধ আর বলি। আমাদের কোশ্চেন হচ্ছে, কাজ হচ্ছে এই আর এর মানটা নির্ণয় করা। এখন আমরা মোটামুটি সবাই জানি যে আমার এই পরমাণুর কেন্দ্রে থাকে পজিটিভ চার্জ, আর পরমাণুর বাইরে থাকে কি বলতো? ইলেকট্রন। পরমাণুর বাইরে থাকে কি? ইলেকট্রন। ওকে, তাহলে এই যে ইলেকট্রন কি আমাদের একটা নেগেটিভ চার্জ। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, আর পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে পজিটিভ চার্জ। ওকে, পরমাণুর কেন্দ্রে থাকে পজিটিভ চার্জ, আর পরমাণুর যে কক্ষপথের মধ্যে থাকে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। আচ্ছা, এখন শুনো, এই যে ইলেকট্রন হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ, আর এখানে কেন্দ্রে থাকে পজিটিভ চার্জ। এই কেন্দ্রের পজিটিভ চার্জের পরিমাণ কত তুমি চিন্তা করে দেখো তো। আমরা কি জানি, একটা পরমাণুতে যতগুলো ইলেকট্রন থাকে তার কেন্দ্রে ঠিক ততগুলো পজিটিভ চার্জ থাকে, এটা তো তোমরা জানো, তাই না? কোন একটা পরমাণুতে যতগুলো ইলেকট্রন থাকে কেন্দ্রে ঠিক ততগুলো কি পজিটিভ চার্জ থাকে। বা আমরা বলতে পারি যে আমার কেন্দ্রের মধ্যে কি থাকে? সব পজিটিভ চার্জ থাকে। এবং এই যে পজিটিভ চার্জ, এটা কার সমান? এটা কিন্তু ইলেকট্রনের চার্জের সমান। এই যে পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জের পরিমাণ, একটা পরমাণুর কেন্দ্রে পজিটিভ চার্জ
এটার পরিমাণ কিন্তু ইলেকট্রনের চার্জের সমান, খালি চিহ্নটা আলাদা। দুইটারই মান কিন্তু একটা হচ্ছে, দেখো একটা প্রোটনের চার্জ কত, প্লাস 1.6 ইন্টু 10⁻19 কুলম, আর একটা ইলেকট্রনের চার্জ কত, -1.6 ইন্টু 10⁻19 কুলম, তাই না? এটা আমরা জানি। তাহলে চার্জের সংখ্যা কি, প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জ সমান, এটা তোমরা সবাই জানো। খালি চিহ্ন দুইটা আলাদা, একটা নেগেটিভ চার্জ, একটা কি পজিটিভ চার্জ, জাস্ট চিহ্ন দুইটা আলাদা, চিহ্ন দুইটা আলাদা, একটা পজিটিভ একটা কি নেগেটিভ, একটা পজিটিভ একটা কি নেগেটিভ। বুঝতে পারছো? বুঝতে পারছো, একটা পজিটিভ একটা কি নেগেটিভ। আচ্ছা ফাইন, ভালো কথা, পজিটিভ এবং নেগেটিভ। এখন কেন্দ্রে কতটা পজিটিভ চার্জ থাকে, বা প্রোটন সংখ্যার সমান পজিটিভ চার্জ থাকে? তার মানে আমি বলতে পারি যে ইলেকট্রনের চার্জ যদি ই মাইনাস হয়, ইলেকট্রনের চার্জ যদি ই মাইনাস মানে মাইনাস ই হয়, ইলেকট্রনের চার্জ যদি নেগেটিভ হয়, একটা প্রোটনের চার্জ কি হবে, প্লাস ই হবে। কেন একটা প্রোটনের চার্জ প্লাস ই হবে? কেন ভাইয়া? সিম্পল, কারণ আমি কি বলছি, দুইটা চার্জের পরিমাণ সমান, চিহ্ন দুইটা আলাদা। চার্জের পরিমাণ সমান, চিহ্ন দুইটা আলাদা, কি তাই না? তাই তো জানি আমরা যে একটা ইলেকট্রনের চার্জের পরিমাণ মানে ইলেকট্রন আর প্রোটনের চার্জের পরিমাণ সমান, চিহ্ন দুইটা কেবল আলাদা থাকে। ওকে, তার মানে আমার কেন্দ্রে কতটা চার্জ আছে তুমি চিন্তা করো। আমার যদি 10টা প্রোটন থাকে, তাহলে একটা কেন্দ্রের চার্জ কি হবে, 10টা ই প্লাস 10 ই। একটা কেন্দ্রের মধ্যে যদি 15টা প্রোটন থাকে, তাহলে কি হবে, 15টা প্রোটনের চার্জ 15 ই। বুঝছো কিনা? আমার কেন্দ্রে যদি জেড সংখ্যক প্রোটন থাকে, তাহলে কি হবে, জেড ইন্টু ই। বুঝতে পারছো, জেড ইন্টু ই। তার মানে কি, তার মানে হচ্ছে আমার যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের চার্জটাকে আমি লিখতে পারি প্লাস জেড ই, প্লাস জেড ই। ওকে, প্লাস জেড ই, কারণ নিউক্লিয়াসে পজিটিভ চার্জ থাকে, এবং পজিটিভ চার্জের পরিমাণ কত, পজিটিভ চার্জের পরিমাণ কত আমরা সবাই জানি, পজিটিভ চার্জের পরিমাণ হচ্ছে প্রোটন সংখ্যার সমান। তো প্রোটন জেড সংখ্যক আমরা জানি, জেড মানে পারমাণবিক সংখ্যা, জেড মানে প্রোটন সংখ্যা, তার মানে জেড সংখ্যক পজিটিভ চার্জ আছে। তো প্রোটনের চার্জটাকে কি দিয়ে প্রকাশ করছি, প্লাস ই দ্বারা প্রকাশ করছি, সেই জন্য জেড ইন্টু ই। আর আমার যে এই যে এখানে যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনের চার্জ হচ্ছে কি মাইনাস ই। এটা মোটামুটি জানো, ইলেকট্রন আছে নেগেটিভ চার্জ, কেন্দ্রে থাকে পজিটিভ চার্জ। এখন এই যে কেন্দ্র, এই কেন্দ্র কি করতেছে, এই কেন্দ্র কিন্তু ইলেকট্রনকে টানতেছে, এই কেন্দ্র কিন্তু ইলেকট্রনকে টানতেছে। এই যে দেখো, এই কেন্দ্রের সাথে ইলেকট্রনের যে কাজ করে, ইলেকট্রন কেন্দ্রের সাথে দেখো, কেন্দ্রকে কি করতেছে, ইলেকট্রন, এই ইলেকট্রনকে কিন্তু কেন্দ্র টানতেছে। দেখো এই ইলেকট্রনকে কিন্তু কেন্দ্রটা টানতেছে কার দিকে, নিজের দিকে। এই ইলেকট্রনকে কেন্দ্রটা টানতেছে কার দিকে, নিজের দিকে। বুঝতে পারছো? এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনকে কেন্দ্রটা নিজের দিকে টানতেছে। আবার দেখো এই ইলেকট্রন কিন্তু ঘুরতেছে, ইলেকট্রন কি করতেছে, ঘুরতেছে। তো এই ইলেকট্রন যদি ঘুরে, কোন একটা ইলেকট্রন যদি ঘুরে, তাহলে এর মধ্যে দুই ধরনের মানে বল কাজ করে। ইলেকট্রন যদি ঘুরে, তাহলে তার মধ্যে একটা, যে কোনো ঘূর্ণনরত পার্টিকেলের যারা ঘুরবে, ঘুরলে তাদের মধ্যে একটা কেন্দ্রমুখী বল তৈরি হয়। কি তৈরি হয় বলতো ভাইয়ারা, কেন্দ্রমুখী বল তৈরি হয়। ঠিক আছে, তাহলে আমরা যেটা দেখলাম, যেহেতু ইলেকট্রনটা ঘুরতেছে, তাহলে এর মধ্যে একটা কেন্দ্রমুখী বল আছে। আবার এই ইলেকট্রন দেখো কি করতেছে, নিউক্লিয়াস ইলেকট্রনকে আকর্ষণ করতেছে। তার মানে এইখানে একটা কুলম্ব, ওই যে জানি দুইটা চার্জ যুক্ত পার্টিকেল পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা আমরা কিভাবে নির্ণয় করি, কুলম্বের সূত্র দিয়ে নির্ণয় করি। কি দিয়ে নির্ণয় করি, কুলম্বের সূত্র দিয়ে নির্ণয় করি। আমাদের কুলম্বের সূত্রটা কি, মানে দেখো তাহলে আমি কি দেখতে পারি, আমি কি বলতে পারি, দেখো এই যে ইলেকট্রন, এই পজিটিভ চার্জটা ইলেকট্রনকে আকর্ষণ করতেছে, তাই না? পজিটিভ চার্জ ইলেকট্রন কি করতেছে, আকর্ষণ করতেছে। আবার দেখো এইখানে খেয়াল করো, এই যে ইলেকট্রন যদি ঘুরে, ইলেকট্রন ঘুরলে ইলেকট্রনের মধ্যে কি হয়, একটা কেন্দ্রমুখী বল তৈরি হয়। কি তৈরি হয়, কেন্দ্রমুখী বল। কোন একটা, যে কোনো কিছু যখন ঘুরবে, তখন তার মধ্যে একটা কেন্দ্রমুখী বল তৈরি হয়। তো এই কেন্দ্রমুখী বলের মান আর এই আকর্ষণ বলের মান পরস্পরের সমান। কেন্দ্রমুখী বল, ঘূর্ণনরত ইলেকট্রনের কেন্দ্রমুখী বলের মানটা, আর এই যে কুলম্বের সূত্র অনুসারে এই পজিটিভ চার্জের ইলেকট্রনকে আকর্ষণ করতেছে, এই যে পজিটিভ এবং নিউক্লিয়াসের যে ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ বলটা, এই দুইটা মান পরস্পরের সমান। ওকে, তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি ঘূর্ণনরত ইলেকট্রনের কেন্দ্রমুখী বল, ঘূর্ণনরত ইলেকট্রনের কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল, এটা কার সমান ভাবে বলতো, ঘূর্ণনরত ইলেকট্রনের কেন্দ্রমুখী বলটা, এই ঘূর্ণনরত ইলেকট্রনের কেন্দ্রমুখী বল আমার হচ্ছে নিউক্লিয়াসের
ওকে, নিউক্লিয়াসের কার প্রতি ইলেকট্রনের প্রতি আকর্ষণ বলের মানের সমান। নিউক্লিয়াসের ইলেকট্রনের উপর কি বল? আকর্ষণ বল। আকর্ষণ বল। তো এই দুইটা বলের মান পরস্পর সমান। এই নিউক্লিয়াস ইলেকট্রনকে যেই বলে আকর্ষণ করবে, এই আকর্ষণ বলের মানটা ঘূর্ণনরত ইলেকট্রনের কেন্দ্রমুখী বলের সমান, মানে একই। মানে এই আকর্ষণ বলের মান যা হবে, এই ইলেকট্রনের যে কেন্দ্রমুখী বল তৈরি হয়, সেই কেন্দ্রমুখী বলের মানও একই হবে। সেই কেন্দ্রমুখী বলের মানও কি হবে? একই হবে। তো এই যে নিউক্লিয়াসের ইলেকট্রনের প্রতি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল যেটা, এটাকে আমরা কিভাবে বের করতে পারি? খেয়াল করো, এই জিনিসটাকে আমরা এইভাবে বের করতে পারি। কিভাবে আমরা লিখতে পারি? এটা তোমরা কুলম্বের সূত্র পড়ছো, অনেকেই কুলম্বের সূত্র পড়ার কথা, তোমাদের 19-এ থাকতে হয়তো ছিল। সেটা হচ্ছে, তোমাদের নিশ্চয়ই মনে আছে, সেটা কি বলতো? এই যে 1/4πε0 ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। Q1 Q2 বাই ডি স্কোয়ার, এটা হচ্ছে নিউক্লিয়াসের উপর আকর্ষণ বলের মান। ওকে, আর এই যে ঘূর্ণনরত ইলেকট্রনের কেন্দ্রমুখী বল, এই কেন্দ্রমুখী বলের মানটা কত? ভাই কেন্দ্রমুখী বলের মান হচ্ছে mv²/r। mv²/r। ওকে, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। এখানে m মানে হচ্ছে ভর, v মানে হচ্ছে বেগ, আর r মানে হচ্ছে ব্যাসার্ধ। তো কোনো একটা পার্টিকেল, যে কোনো কিছু জগতের, যখন এরকম বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তখন তার কেন্দ্রমুখী বলের মান হয় mv²/r। এটা তোমরা তোমাদের ফিজিক্সে পড়বা, নিউটনিয়ান মেকানিক্স পড়ার সময়। মানে নিউটনিয়ান বলবিদ্যা যে অধ্যায়টা আছে না, ওই অধ্যায়টা পড়ার সময় তোমাদেরকে এই জিনিসগুলো পড়ানো হবে। তো এটার আমি এখন এই জন্য ডিটেইলে ব্যাখ্যা করলাম না, এটার প্রমাণ জানার দরকার নেই। এটা একটা বেসিক সূত্র, এটা তুমি ফিজিক্সে যখন পড়বো এই অধ্যায়টা, তুমি নিজেই পারবা। ফিজিক্সে যখন এই অধ্যায়টা পড়বে, এই সূত্রটা তোমার এমনিতেই তোমার এটা একদম মুখস্থই থাকবে। F=ma যেমন তোমাদের মুখস্থ থাকে, কেন্দ্রমুখী বলের মানে mv²/r, এটাও তোমাদের এরকম মুখস্থই থাকবে। মানে এটা কোনো আহামরি কোনো সূত্র না, ঠিক আছে? এটা তোমরা নিউটনিয়ান মেকানিক্স পড়লে অটোমেটিক্যালি পারবা। ওকে, ফাইন। তাহলে কেন্দ্রমুখী বলের মান হচ্ছে mv²/r, আর নিউক্লিয়াসের আকর্ষণ বলের মান কত? 1/4πε0 Q1 Q2 বাই কি ডি স্কোয়ার। ওকে, আচ্ছা এখন শোনো, তো এখান থেকে আমরা তাহলে লিখতে পারি আমাদের এরকম, দেখো mv²/r, ওকে, ইকুয়াল টু এই যে 1/4πε0, এটার মান হচ্ছে 1 ইন্টু, কেমনে 1 হয় বলতেছি, এই যে 1/4πε0, এটার মান কত? 1 ইন্টু Q1 Q2, Q1 এর মান কত? ZE, Q2 এর মান কত? E, ডিভাইডেড বাই কি ডি স্কোয়ার। ডি মানে কি? এদের মাঝখানে ডিস্টেন্স কত? r স্কোয়ার। ওকে, আর স্কোয়ার। এখন মনে রাখবা, এই জায়গাতে একটা সাইড নোট দিয়ে রাখি আমরা। আমাদের সাইড নোটটা কি? সাইড নোটটা হচ্ছে সিজিএস ইউনিটে, গসিয়ান সিজিএস ইউনিটে 1/4πε0, এটার মান আসে হচ্ছে, এটা সমান 1, এটা সমান 1 ধরা হয়। যদি তুমি সিজিএস ইউনিটে মানগুলো বসাও, এই ভ্যালুগুলো যদি তুমি সিজিএস এককে বসাও, ইলেকট্রনের চার্জটাকে যদি সিজিএস এককে বসাও, তাহলে এই 1/4πε0 পুরোটার মান হবে 1। মানে এটাকে আর লেখার দরকার নাই। এই কুলম্বের সূত্রের মধ্যে তুমি যদি Q1 আর Q2 এটাকে যদি কুলম্ব এককে বসাও, মানে চার্জের মান যদি কুলম্ব এককে বসাও, ডিস্টেন্সকে যদি তুমি মিটারে বসাও, তাহলে তোমাকে 1/4πε0 রাখতে হবে। আর তুমি যদি এই সমীকরণটাতে এই মানগুলোকে সিজিএস ইউনিটে বসাও, তাহলে তোমার আসলে এইটার মান বসানো লাগে না, এটার মান হয়ে যায় 1। এই জায়গাতেই তোমাদের কনফিউশন। তুমি দেখবা কেউ এইটাকে এইভাবে সূত্রগুলোকে, এই সূত্র এটা দিয়ে প্রমাণ করছে, আবার কোন জায়গায় সিজিএস ইউনিটে প্রমাণ করছে, একবার এসআই ইউনিটে, একবার সিজিএস ইউনিটে। কোনো অসুবিধা নেই, একই জিনিস, বুঝছো? জাস্ট 1/4πε0 এর মানটা সিজিএস ইউনিটে গেলে 1 হয়ে যায়। খালি এইটুক মনে রাখলেই তোমার হয়েছে, আর কিছু লাগবে না। এইটুক মনে রাখলে হয়েছে, আর কিছু তোমার জানা লাগবে না। বুঝছো? ওকে, ফাইন। এবার আসো, তাহলে এখান থেকে দেখো তো, আমি এখন লিখতেই পারি না, এখান থেকে আমি কি লিখতে পারি দেখো তো, আমি এখান থেকে কিন্তু লিখতে পারি mv²/r ইকুয়াল টু কত বলো তো ভাইয়ারা? এই যে mv² ইকুয়াল টু কত আমরা সবাই জানি। এখান থেকে লিখতে পারি আমরা যে আমাদের z স্কোয়ার ডিভাইডেড বাই r স্কোয়ার, z স্কোয়ার ডিভাইডেড বাই কি r স্কোয়ার। এটা কিন্তু আমরা লিখতেই পারি, তাই না? এইটুক কিন্তু আমাদের লিখতেই পারি, এখানে কিন্তু কারো কোনো সমস্যা নাই। এখান থেকে আর এখান থেকে r স্কোয়ার কাটাকাটি চলে যায়, তাহলে আমি এখান থেকে লিখতে পারি আমাদের mv² ইকুয়াল টু লেখা যায়
জেড স্কোয়ার বাই আর, জেড স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে দেখো তো আমি কি লিখতে পারি, আর ইকুয়াল টু কি লিখতে পারি, দেখো তো আমাদের আমি লিখতে পারি আর ইকুয়াল টু জেড স্কোয়ার বাই এম ভি স্কোয়ার। দেখো আর ইকুয়াল টু কি লেখা যায়, আর ইকুয়াল টু লেখা যায় জেড স্কোয়ার বাই এম ভি স্কোয়ার। দেখো এটা কিন্তু লেখাই যায়, তাই না, জেড স্কোয়ার বাই আর ইকুয়াল টু হচ্ছে আমাদের জেড স্কোয়ার বাই এম ভি স্কোয়ার। ওকে ফাইন। এখন এবার তুমি খেয়াল করো যে আমি এখান থেকে এখন একটু খেয়াল করলেই আমি এখন আমার জিনিসটা বুঝতে পারবো, খুব ইজিলি আমি এখন জিনিসটা ক্যাচ করতে পারবো যে আচ্ছা এটা এভাবেই রাখো, দাঁড়াও এই যে এখানেই রাখো, এখানেই থাকুক। হ্যাঁ আচ্ছা এবার আসো, এখন এই যে ভি স্কোয়ার আমরা সবাই কিন্তু এই সূত্রটা জানি। আমরা কি জানি, আমরা জানি দেখো আমি লিখে ফেলি যে আমরা কি জানি ভাইয়া, আমরা জানি যে এম ভি আর ইকুয়াল টু কত, এম ভি আর ইকুয়াল টু হচ্ছে এনএইচ বাই টোয়াইস পাই, এনএইচ বাই টোয়াইস পাই, এটা কিন্তু আমরা জানি। এম ভি আর ইকুয়াল টু কত, এনএইচ বাই টোয়াইস পাই। তাহলে এখন তুমি বলো তো এখান থেকে ভি ইকুয়াল টু কত হবে, ভি ইকুয়াল টু হবে এনএইচ ডিভাইডেড বাই টোয়াইস পাই এম আর, টোয়াইস পাই এম আর। এই মানটা, এই ভি এর মানটা এখানে বসায় দাও, এই ভি এর মানটা তুমি এখানে বসায় দাও। ওকে, তাইলে আমাদের ক্যান্সার কাজটা হয়ে গেছে। ওকে ফাইন, চলো আমরা বসাই, আমরা এখান থেকে বসাই দিব, এই ভি এর মানটা এখানে বসাই দিব। তাহলে এম ইন্টু ভি এর মান কত, এই যে এন এইচ ডিভাইডেড বাই টোয়াইস পাই এম আর স্কোয়ার ইকুয়াল টু কত আমাদের, এখান থেকে আমি কি দেখতেছি, আমার এই যে আকর্ষণ বলের মান কত, জেড স্কোয়ার বাই আর, জেড স্কোয়ার বাই আর। ওকে আচ্ছা এবার আসো এখান থেকে, এবার ক্যালকুলেশন করি আমরা। এখান থেকে আমি যদি এবার ক্যালকুলেশন করি তাহলে দেখো তো কি আসতেছে আমাদের, ক্যালকুলেশন করলে আসবে দেখো এম ইন্টু এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার, তারপরে এম স্কোয়ার, তারপর আসতেছে আর স্কোয়ার ইকুয়াল টু কত আসতেছে, ইকুয়াল টু কত আমরা সবাই জানি, জেড স্কোয়ার বাই আর, জেড স্কোয়ার বাই আর। এখন তুমি খেয়াল করো এইখান থেকে একটু তাকায় দেখো, এই দেখো এই এম, এই এখান থেকে একটা এম কাটাকাটি চলে যায়, আবার দেখো এখানকার একটা আর এখানকার একটা আর কাটাকাটি চলে যায়, যায় কি না, যায় তাই না, এখানকার একটা আর এখানকার একটা আর কাটাকাটি চলে যায়, এখানকার একটা এম এখানকার একটা এম কাটাকাটি চলে যায়। তাহলে কাটাকাটি চলে যাওয়ার পরে আমাদের কি থাকতেছে, কাটাকাটি চলে যাওয়ার পরে আমাদের কি থাকতেছে, আমরা যদি একটু দেখি, খেয়াল করো আমার এখানে থাকতেছে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই থাকতেছে কি দেখো একটু খেয়াল করো, এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই থাকতেছে নিচে থাকতেছে 4 পাই স্কোয়ার এম ইন্টু আর ইকুয়াল টু থাকতেছে জেড স্কোয়ার বাই আর, সরি জেড স্কোয়ার ইন্টু কি ইকুয়াল টু কি থাকতেছে জেড স্কোয়ার, কারণ ওই যে আর স্কোয়ার কাটাকাটি করে দিছি, জেড স্কোয়ার এই আর এখানকার আর স্কোয়ার কাটাকাটি করে দিছি। তাহলে এবার তাহলে দেখো তো আর ইকুয়াল টু কি লেখা যায়, আর ইকুয়াল টু আরটাকে এখানে নিয়ে যাই, জেড স্কোয়ারটাকে এখানে নিয়ে আসি। তাহলে এখান থেকে আমি এখন কি লিখতে পারবো, সুতরাং এখান থেকে আমি এখন লিখতে পারবো আমাদের আর ইকুয়াল টু কত হবে দেখো তো, আর ইকুয়াল টু হবে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম, তারপরে জেড, তারপরে স্কোয়ার, ওই যে উপরের সূত্রটা, এই যে এটাই হচ্ছে আমাদের সেই বিখ্যাত সূত্র। ওকে, এটাই হচ্ছে আমাদের সেই বিখ্যাত সূত্র, এটাই তোমাকে প্রতিপাদন করতে বলছে এবং আমরা এটা প্রতিপাদন করে ফেললাম। ঠিক আছে, আমরা এটা প্রতিপাদন করে ফেললাম এবং এই মানটাকে আমরা এখানে বসাইছি, আমি একটু এখানে নোট করে দেই। আমার যে এই ভ্যালুটা আছে, এই যে ভি ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই এম আর, এই যে মানটা, এই মানটাকে আমরা কোথায় বসাইছি, এই মানটাকে আমরা এখানে বসাইছি। ওকে দ্যাটস ইট। তো দেখো এই হচ্ছে আমাদের কাহিনী, আমাদের প্রমাণ করতে বলছে যে কেন্দ্র থেকে ব্যাসার্ধের দূরত্ব সূত্র প্রতিপাদনটা কিভাবে আসছে। দেখে যে প্রতিপাদনটা তোমাদের দেখাই দিলাম। ওকে, এখন এইখানে একটা মজার জিনিস আছে, তোমাকে একটু জানতে হবে, সেটা হচ্ছে খেয়াল করো, আমি যখন এখানে চার্জের মান বসাইছি আমি কিন্তু এখানে চিহ্নগুলো বসাইনি, যেমন এটার আগে প্লাস দিই নাই, এই ইলেকট্রনের চার্জের আগে মাইনাস দিই নাই, শুধু মানগুলা নিছি। কেন শুধু মানগুলা নিছি, কেন নিছি, হ্যাঁ তোমরা কি ফিজিক্সে কেউ ভেক্টর পড়ছো,
তোমরা কি ফিজিক্সে ভেক্টর পড়ছো বলো তো? ফিজিক্সে কেউ ভেক্টর পড়ছো কিনা, মানে তোমাদের ভেক্টর পড়া হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাও। ফিজিক্সে ভেক্টর পড়ছো কিনা? সাবাস। ফিজিক্সে ভেক্টর পড়ছো? শোনো, যদি ফিজিক্সে তুমি ভেক্টর পড়ে থাকো তাহলে এখন যে কথাটা বলবো তুমি বুঝতে পারবা। ওকে, না বললেও কোনো অসুবিধা নেই। শোনো, জিনিসটা হচ্ছে এটা একটা কি, এই যে এইখানে যে মানটা বসাইছো, এই যে এখানে যে মানটা বসাইছো, এই যে আকর্ষণ বলের মান, এটা কার সূত্র? এটা কার সূত্র? কুলম্বের সূত্র। কার সূত্র বলো তো? কুলম্বের সূত্র। আমরা এখানে কুলম্বের সূত্র অ্যাপ্লাই করছি, ঠিক আছে? এখানে হচ্ছে কুলম্বের সূত্রটা অ্যাপ্লাই হয়েছে, আর এখানে হচ্ছে ঘূর্ণনরত ইলেকট্রনের কেন্দ্রমুখী বল। এখন কথা শুনো, এটা কি বলছে? নিউক্লিয়াসের উপর কি বল? আকর্ষণ বল। এটা হচ্ছে একটা বল, তার মানে তুমি এখানে যে মানটা বসাইছো, এটা কার মান বসাইছো? এটা বলের মান বসাইছো। তুমি এখানে যে মানটা বসাইছো, এটা কার মান বসাইছো? বলের মান বসাইছো, বল বসাইছো। ওকে, বল। এখন বল একটা ভেক্টর রাশি। বল একটা কি রাশি? বল একটা ভেক্টর রাশি। তো তুমি যদি ভেক্টর রাশির ক্যালকুলেশন করো তখন চিহ্ন দেওয়া ম্যান্ডেটরি না। ভেক্টর রাশি ক্যালকুলেশন করলে চিহ্ন দেওয়া ম্যান্ডেটরি না, কারণ ভেক্টর রাশির ডিরেকশন বলে দেওয়া যায়। যেমন তোমার এখানে বলেই দিছে আকর্ষণ বল। কি বলেই দিছে? কি? আকর্ষণ বল। তো যেহেতু আকর্ষণ বল বলেই দিছে, তো এখানে আমার চিহ্ন দেওয়া ম্যান্ডেটরি না। বাট এটা যদি একটা স্কেলার রাশি হইতো, যদি এটা তোমার একটা স্কেলার রাশি হইতো, যেমন ধরো শক্তি একটা স্কেলার রাশি, কাজ একটা স্কেলার রাশি, ঠিক আছে? শক্তি, কাজ, এগুলো হচ্ছে আমাদের স্কেলার রাশি। যদি ভাইয়া এটা একটা স্কেলার রাশি হইতো, যদি এটা একটা স্কেলার রাশি হইতো, তখন তখন কিন্তু আমার এখানে চিহ্ন বসাই দিতে হইতো। তখন কিন্তু প্লাস মাইনাস দুইটা চিহ্ন আমি বসাই দিতাম, বুঝছো? যদি স্কেলার রাশি হয়, যাদের ডিরেক্ট শুধু মান আছে, দিক নাই, তাদের ক্ষেত্রে, যেমন কাজ, যেমন শক্তি, যদি তোমাকে শক্তি বের করতে বলতাম, তখন তুমি কি করতা? এই যে চিহ্ন Q1 Q2 এগুলোকে প্লাস মাইনাস, মানে একদম এখানে লিখতা প্লাস জেডি, ওটার পাশে লিখতা মাইনাস ই, বুঝছো? এভাবেই তুমি লিখতা, এভাবেই তুমি লিখতা। এটা হচ্ছে কাহিনী, এটা হচ্ছে কাহিনী, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো যে কনসেপ্টটা আসলে কি। Q1 Q2 বাই ডি স্কোয়ার। এখানে আমি কেন চিহ্ন বসাই নাই, কেন মান বসাইছি? কারণ আমি বলের মান বের করতেছি। বল একটা কি রাশি? ভেক্টর রাশি। আমি কিন্তু বলেই দিচ্ছি যে আকর্ষণ বল। তো যেহেতু দেখো এটা একটা ভেক্টর রাশি, তো তাহলে মানে এটাতে দেখো বলেই দিচ্ছে আকর্ষণ বল, বলে দিবে বিকর্ষণ বল। যেহেতু ভেক্টর রাশি, তার মানে আমার ডিরেকশনটা আমি বলে দিতে পারতেছি। তো দ্যাটস আমি শুধুমাত্র মান বসাই দিই, আমার আসলে দিক নিয়ে কাজ করতে হয় না, বা লাগে না, মানে চিহ্ন লাগে না, চিহ্ন লাগে না। বাট স্কেলার রাশি হলে অবশ্যই চিহ্ন দিতে হবে। ধরো শক্তি নির্ণয় করতেছি, চিহ্ন দিতে হবে। কাজ নির্ণয় করতেছে, চিহ্ন দিতে হবে, কারণ কাজের কোনো দিক নাই, শক্তির কোনো দিক নাই, মানে এগুলো স্কেলার রাশি। এই জিনিসটা মাথায় রাখবা সবাই, ঠিক আছে? এটা মাথায় রাখবা। ওকে ফাইন, চলো, এই হচ্ছে আমাদের কাহিনী। তাহলে সূত্রের প্রতিপাদনটা আমরা আশা করি বুঝতে পারছি যে এটা আমাদের কি বল বলো তো? এটা হচ্ছে আমাদের এইখানে, এই যেটা, এটা হচ্ছে আমাদের, এইটাই হচ্ছে আমাদের, এইটা কি, এই যে এখানে টানতেছে, এটা হচ্ছে আমাদের আকর্ষণ বল, আকর্ষণ বল। এবং এটাকে আবার আমরা বলতে পারি কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল। এই আকর্ষণ বলটাই কেন্দ্রমুখী বলের সমান হয়। আর এই যে দেখো ইলেকট্রন যখন ঘুরতেছে, যে বাইরের দিকে যে বলটা, এটাকে বলে কেন্দ্র বিমুখী বল। মানে ইলেকট্রন বাইরের দিকে যে চলে যাচ্ছে, এটাকে আমরা বলি কেন্দ্র বিমুখী বল, কেন্দ্র বিমুখী, কেন্দ্র বিমুখী বল। ওকে, তো প্রত্যেকই এই কেন্দ্রমুখী বলের, যারই কেন্দ্রমুখী বল থাকে তারই একটা কেন্দ্র বিমুখী বলও থাকে। কেন্দ্রমুখী বলের বিপরীত প্রতিক্রিয়া বলে। ওকে, তো এই কেন্দ্র বিমুখী যে বলটা, এই যে কেন্দ্রমুখী বলটা, এই যে এখানে যে কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল হচ্ছে আকর্ষণ বলের সমান। মানে এখানে যে কেন্দ্রমুখী বলটা আছে, এই যে ইলেকট্রনকে যে আকর্ষণ করতেছে, এটাই তো কেন্দ্রমুখী বল, কেন্দ্রের দিকে আসতেছে, এটাকে আমরা বলি আকর্ষণ বল। আবার এটাই হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বলের সমান। তো এই কেন্দ্রমুখী বল আর এই কেন্দ্র বিমুখী বল, এই দুইটা বলের মান পরস্পর সমান থাকে। এই জন্যই ইলেকট্রনটা এই নিউক্লিয়াস থেকে কেন্দ্রের দিকে চলে আসে না, নিউক্লিয়াস থেকে কেন্দ্রের দিকে চলে আসে না। বুঝতে পারছো কেন নিউক্লিয়াস এই কক্ষপথের মধ্যে ফিক্সড ভাবে ঘুরতে থাকে? কারণ এর কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বলের মান পরস্পর সমান। ঠিক আছে ভাই, এগুলো কি অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট? তাবাসসুম রিফা, না, এগুলো অ্যাডমিশনও কখনো আসে না। অ্যাডমিশনে জাস্ট এই সূত্র থেকে অঙ্ক আসে, এই সূত্র থেকে অঙ্ক আসে অ্যাডমিশনে। সূত্রের প্রতিপাদন তোমার আসলে আসে না। তবে কিছু এমসিকিউর জন্য এটা জানাটা দরকার যে কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল যে কাজ করে এখানে,
ছোটখাটো কিছু এমসিকিউ, যদি এগুলো তোমাদের হয়ে গেছে অলরেডি, তোমরা জানো, তো স্টিল মানে এটা সূত্রের প্রতিপাদন আসবে না, তোমরা প্রতিপাদনটা তাও দেখার জন্য একবার দুইবার দেখবা, একবার দুইবার জাস্ট দেখার জন্য দেখবা, ঠিক আছে? তোমাদের বইয়ে অনেক কমপ্লেক্স ভাবে করা, আমি সহজভাবে করাই দিতেছি তোমাদেরকে প্রতিপাদনগুলো। ওকে, এগুলা থেকে কখনো পরীক্ষায় মানে পরীক্ষায় জাস্ট এটার অ্যাপ্লিকেশনস আসে, একাডেমিকও কখনো আসে না, অ্যাডমিশনও আসে না। অ্যাডমিশনে তো কখনোই প্রতিপাদন আসবে না সূত্রের, অ্যাডমিশনে সবসময় সূত্রের অ্যাপ্লিকেশন আসে, কখনো সূত্রের প্রতিপাদন আসবে না। ওকে, এটা মাথায় রাখবা। চলো তারপরে যাই আমরা। এবার বলছে এনতম কক্ষে ইলেকট্রনের রৈখিক গতিবেগ, এই যে রৈখিক গতিবেগ যে আছে এই সূত্রটা প্রতিপাদন করতে বলছে। এখন তুমি এটা কেমনে করবা? দেখো অলরেডি আমরা জানি, আমরা কি জানি দেখো, আমরা দুইটা তথ্য অলরেডি জানি। আমরা জানি আমরা আমরা কি কি জানি দেখো তো, আমরা জানি যে আমাদের এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই টোয়াইস পাই, এবং আমরা এটাও জানি আমাদের আর ইকুয়াল টু হচ্ছে এন স্কোয়ার ইস স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, তাই না? এটা কিন্তু আমরা অলরেডি জানি। তো তুমি এই আর এর মানটা এখানে বসায় দাও, জাস্ট সিম্পলি তুমি কি করো, আর এর মানটা বসায় দাও। দেখো এম ভি ইন্টু আর এর মানটা এই জায়গায় বসায় দাও, এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, এই মানটা এখানে বসায় দাও। ইকুয়াল টু কত? এন এইচ বাই টোয়াইস পাই, ইকুয়াল টু হচ্ছে আমাদের এন এইচ বাই টোয়াইস পাই। মানে ইলেকট্রন যে ঘুরতেছে, ইলেকট্রনের রৈখিক গতিবেগের সূত্রটা প্রমাণ করতেছি। কৌণিক গতিবেগ তোমার এমনি তো লাগে না, সো প্যারা নেওয়ার দরকার নাই। এখন এখান থেকে তুমি খেয়াল করে দেখো কি কি জিনিস তোমার কাটা যাচ্ছে। এখান থেকে এম কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে, যাচ্ছে কি না? যাচ্ছে। দেখো এখানকার এম কাটাকাটি চলে যাচ্ছে। তারপরে দেখো এখান থেকে একটা এন কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে, এখান থেকে একটা এইচ কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে। এরপর দেখো এখান থেকে 2 পাই, এখান থেকে কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে, তাই না? তাহলে দেখো তো আলটিমেটলি আমার এখানে কি থাকতেছে, আমার এখানে থাকতেছে, এই দেখো আমার এখানে কি থাকতেছে ভি ইন্টু, দেখো ভি ইন্টু সরি এই যে এরকম থাকতেছে, দেখো ভি ইন্টু উপরে থাকতেছে এন এইচ, ওকে, উপরে থাকতেছে কি এন এইচ, নিচে থাকতেছে 2 পাই এই 2 এই যে 4 পাই স্কয়ারে 2 পাই 2 দিয়ে ভাগ করলে 4 এর 2 দিয়ে ভাগ করলে 2 পাই স্কয়ারে পাই দিয়ে ভাগ করলে পাই, তাই না? এরপরে কি থাকতেছে এম জেড স্কয়ার ইকুয়াল টু এখানে কত 1, কারণ এই এন এইচ কাটাকাটি সব কাটাকাটি চলে গেছে। তাহলে এখান থেকে দেখো তো আমি ভি ইকুয়াল টু কি লিখতে পারতেছি, আমি ভি ইকুয়াল টু লিখতে পারতেছি 2 পাই এম জেড স্কয়ার ডিভাইডেড বাই এন এইচ। শেষ। এটাই দেখো ওই যে উপরে এটি লেখা 2 পাই জেড স্কয়ার ছাড়াও ধরো একটু ভুল হয়েছে এই জায়গায়। এই যে এম তো কাটাকাটি চলে গেছে, আরে আমি এখানে এম রাখলাম কেন? ওকে সরি, এম তো কাটাকাটি না, এই এম কাটাকাটি চলে গেছে না, ওকে এই যে এম কাটাকাটি গেছে, ঠিক আছে? ওকে এম থাকবে না, এই যে গুড, ভেরি গুড, হয়ে গেছে, বুঝে গেছে। এই তো আমাদের শেষ রৈখিক গতিবেগের সূত্র প্রতিপাদন আমাদের ডান। সূত্র প্রতিপাদন পরীক্ষায় আসে না, বাট স্টিল এখন আসলে তোমরা নিজেরাই পারবা। ওকে, আমরা যে এই সূত্রগুলো প্রতিপাদন করছি কোন এককে? সিজিএস ইউনিটে। এটা মাথায় রাখবো সবাই, কোন ইউনিটে করছি? সিজিএস ইউনিটে করছি। চলো তাহলে আমরা তার পরেরটাতে যাই। আমাদের এবার আসো মোট শক্তি নির্ণয় করব। আমরা কি করব? ইলেকট্রনের মোট শক্তি নির্ণয় করব। এখন তোমরা আমাকে বলো যে ইলেকট্রন যখন ঘুরতেছে, তুমি নিজে চিন্তা করে দেখো, একটু খেয়াল করো। ইলেকট্রন এই যে এখানে দেখো, ইলেকট্রন কিন্তু এই যেটা হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াস, আর এটা হচ্ছে আমাদের মনে করো কক্ষপথ। ওকে, এটা হচ্ছে আমাদের কক্ষপথ। এখন তুমি খেয়াল করো, এই হচ্ছে নিউক্লিয়াস, এই হচ্ছে কক্ষপথ। নিউক্লিয়াসের মধ্যে চার্জের পরিমাণ কত? প্লাস জেড ই। আর এখানে কক্ষপথে কি আছে? ইলেকট্রন আছে, ইলেকট্রনের চার্জ কত? মাইনাস ই। এখন তোমরা আমাকে এখান থেকে বলবা, এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনের মধ্যে প্লাস জেড ইটা, ইলেকট্রনের মধ্যে তুমি চিন্তা করো কয় ধরনের বল কাজ করে। আমরা সবাই মোটামুটি এটা জানি যে আমাদের মোট শক্তি মানে কি? মোট শক্তি ইকুয়াল টু হচ্ছে আমাদের বিভব শক্তি এবং গতিশক্তি। মোট শক্তি ইকুয়াল টু কি? গতিশক্তি প্লাস বিভব শক্তি, তাই না? এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি যে আমাদের মোট শক্তি ইকুয়াল টু হচ্ছে, আমাকে ইলেকট্রনের মোট শক্তি বের করতে বলছে। তো আমরা জানি সবাই ভাই আমাদের মোট শক্তি মানে কি? ভাই মোট শক্তি ইকুয়াল টু হচ্ছে দুইটা শক্তির যোগফল।
একটা হচ্ছে বিভব শক্তি এবং আরেকটা হচ্ছে গতি শক্তি। বিভব শক্তি প্লাস গতি শক্তি, এই দুটো জিনিসের যোগফল হচ্ছে আমাদের মোট শক্তি। এটা তোমরা সবাই জানো যে ভাই মোট শক্তি মানেই হচ্ছে বিভব শক্তি প্লাস গতি শক্তি। মোট শক্তি মানেই হচ্ছে কি বিভব শক্তি প্লাস গতি শক্তি, তাই না? কানার ভাই অন্ধ জানে এই জিনিস, কেউ যদি না জানো এই জিনিস তাহলে জিনিসটা খুবই প্যাথেটিক হয়ে যাবে। ওকে, মোট শক্তি ইকুয়াল টু কি বিভব শক্তি, বিভব শক্তি প্লাস গতি শক্তি। এটা মোটামুটি তোমরা সবাই জানো, এটা মোটামুটি সবাই জানো, জানো কি না আমাকে একটু বলো। ওকে, এটা আমরা মোটামুটি সবাই জানি। আচ্ছা ফাইন, ভালো কথা। তো এটা যদি তুমি মোটামুটি জানো তাহলে এখান থেকে আসো, খেয়াল করো। আমরা এইখান থেকে দুইটা জিনিস ক্যালকুলেশন করবো। এখন দুইটা জিনিস ক্যালকুলেশন করব। প্রথমত আমি এইখান থেকে আমাদের গতিশক্তি ক্যালকুলেশন করব, যে আমার গতিশক্তি ইকুয়াল টু কত হবে, গতি শক্তি। তো খেয়াল করো গতিশক্তি কেমনে বের করে। ইলেকট্রনের এই যে ঘূর্ণনরত ইলেকট্রন, দেখো ইলেকট্রন যেহেতু ঘুরতেছে তাহলে অবভিয়াসলি তার কি থাকবে, গতিশক্তি থাকবে। একটা ইলেকট্রন যেহেতু ঘুরতেছে তাহলে অবশ্যই তার মধ্যে কি থাকবে, গতিশক্তি থাকবে। এটা তোমরা বুঝছো, যেই জিনিসই গতিশীল তারই গতিশক্তি আছে। গতিশক্তি ই কে সমান সমান কত, গতিশক্তি ই কে সমান সমান আমরা সবাই জানি, গতিশক্তি ই কে ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কয়ার। গতিশক্তি ই কে ইকুয়াল টু কত, গতিশক্তি ই কে ইকুয়াল টু হচ্ছে আমাদের হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার, তাই না? গতিশক্তি ই কে ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কয়ার। এখন তুমি এখান থেকে কিন্তু দেখো একটু আগে বের করছো হাফ এই ভি স্কয়ার, এম ভি স্কয়ারের জায়গায় আমি লিখতে পারি জেড ই স্কয়ার বাই আর। এম ভি স্কয়ারের জায়গায় আমি লিখতে পারি জেড ই স্কয়ার বাই আর। কোথায়, এই যে খেয়াল করো তুমি এই যে এখানে বের করছিলা এম ভি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে, এই যে দেখো এম ভি স্কয়ার বাই আর ইকুয়াল টু জেড স্কয়ার বাই আর স্কয়ার। এম ভি স্কয়ার বাই আর ইকুয়াল টু কি জেড স্কয়ার বাই আর স্কয়ার। তাহলে এখান থেকে কিন্তু আমি লিখতেই পারি, এখান থেকে কিন্তু আমি একটা জিনিস লিখতেই পারি যে আমাদের এম ভি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে জেড স্কয়ার বাই আর। এটা কিন্তু আমরা অলরেডি দেখে আসছি কোত্থেকে, আমাদের ওই যে ব্যাসার্ধ নির্ণয়ের যে সূত্র, ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রে কিন্তু আমরা সবাই দেখে আসছি যে এম ভি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে জেড স্কয়ার বাই আর। এটা তুমি দেখে ফেলছো অলরেডি, আগেই দেখে ফেলছো, ঠিক আছে, আগেই দেখে ফেলছো। তাইলে এম ভি স্কয়ারের পরিবর্তে কি লেখা যায়, জেড স্কয়ার বাই আর লেখা যায়, লেখা যায় না, লেখা যায় জেড স্কয়ার বাই আর। বুঝছো তো কিভাবে আসছে? তাহলে আমি এখান থেকে লিখতে পারি আমাদের ই কে ইকুয়াল টু হচ্ছে এই যে এইভাবে লিখতে পারি জেড স্কয়ার বাই টু আর, জেড স্কয়ার বাই টোয়াইস আর। এটা হচ্ছে আমাদের গতিশক্তির মান, এটা হচ্ছে আমাদের কি ইলেকট্রনের গতিশক্তির মান, ঠিক আছে? তাহলে একটা ইলেকট্রন যেহেতু গতিশীল তাহলে তার গতিশক্তির মান কত, জেড স্কয়ার বাই আর। স্টিল তোমরা যদি কেউ কনফিউশনে থাকো আমি তোমাকে এটার প্রমাণটা তাও লিখে দিচ্ছি এখানে, এখানে এখানে দেখো এই জায়গাতে আমি লিখে দিচ্ছি তোমাদেরকে যে আমরা সবাই জানি এম ভি স্কয়ার বাই আর, এম ভি স্কয়ার বাই আর ইকুয়াল টু হচ্ছে জেড স্কয়ার বাই আর স্কয়ার, আর স্কয়ার। সুতরাং এম ভি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে জেড স্কয়ার বাই আর। ওকে, নোট, যদি কারো নোট দেওয়া লাগে দিবা এটা। এবার আসো গতিশক্তির পর এখন আমরা দেখবো আমাদের স্থিতিশক্তি। ওকে, তাহলে গতিশক্তি দেখলাম, এবার আমরা দেখবো আমাদের স্থিতিশক্তি। তো কোনো একটা ইলেকট্রনের মধ্যে কেন স্থিতিশক্তি তৈরি হয়, মানে স্থিতিশক্তি কখন আসে? শোনো, যদি দুইটা চার্জযুক্ত পার্টিকেল, ওকে মনে রাখো, আমরা এবার স্থিতিশক্তি আগে একটু বের করি। স্থিতিশক্তি, গতিশক্তি গেল, এবার হচ্ছে স্থিতি শক্তি। স্থিতিশক্তি বা বিভব শক্তি, এটাকে আমরা এভাবে বলতে পারি গতিশক্তি বা বিভব শক্তি। বিভব শক্তি মানে স্থিতিশক্তি, হ্যাঁ একই কথা। তো ভাইয়া বিভব শক্তি কখন হয়? মনে রাখবা, যদি কোনো একটা চার্জযুক্ত পার্টিকেল, ধরো কোনো এক জায়গায় একটা চার্জ আছে, ধরো কোনো এক জায়গায় একটা চার্জ আছে, এখন একটা যে কোনো জায়গায় যদি চার্জ থাকে তাহলে তার চারপাশে, যে কোনো জায়গায় যদি চার্জ থাকে, যে কোনো জায়গায় যদি চার্জ থাকে তাহলে তার চারপাশে একটা ভোল্টেজ বিভব তৈরি হয়। ওকে, যে কোনো জায়গায়, মনে করো যে আমি তোমার বললাম যে আমার এইখানে একটা পজিটিভ চার্জ আছে, হ্যাঁ এটা পজিটিভ চার্জ আছে। এটা যদি পজিটিভ চার্জ হয় একটা নির্দিষ্ট রেডিয়াসের মধ্যে, একটা নির্দিষ্ট রেডিয়াসের মধ্যে এর চারপাশে একটা ভোল্টেজ ক্রিয়েট হবে, চারপাশে একটা কি ক্রিয়েট হবে, ভোল্টেজ বা বিভব ক্রিয়েট হবে।
বুঝতে পারছো? কোনো এক জায়গায় যদি একটা চার্জ থাকে তাহলে তার চারপাশে একটা ভোল্টেজ বা বিভব সৃষ্টি হয়। এই যে ভোল্টেজ বা বিভব, এই ভোল্টেজ বা বিভব সমান সমান কি জানো? এখানে কি পরিমাণ ভোল্টেজ ক্রিয়েট হবে সেটা হচ্ছে 1/4πε0 এই যে সি ইন্টু কিউ বাই আর, সি/কিউ/আর। কি বলছে বলতো? কোনো একটা, এটা তুমি স্থির তড়িতে পড়বা, ফিজিক্সের যে তোমাদের স্থির তড়িৎ আছে না সেকেন্ড পেপারে, ফিজিক্সের সেকেন্ড পেপারে গেলে তুমি এই সূত্রটা পড়বা। এখন তোমরাই বলো তো এই 1/4πε0 এর মান আমি কত লিখতে পারি? 1। কখন? সিজিএস ইউনিটে। যদি চার্জের মানটা সিজিএস ইউনিটে বসাই তাহলে এটাকে আমি লিখতে পারি 1/4πε0, এটার মান হবে কত? 1। কখন? সিজিএস ইউনিটে লিখতে পারি না? লিখতে পারি। বুঝছো কিনা? তাহলে দেখো, খেয়াল করো, এটা হচ্ছে আমাদের ভোল্টেজের মান। কোনো একটা চার্জ যে কোনো, এটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, যে কোনো একটা চার্জ যদি তুমি কোনো একটা জায়গায় রাখো তাহলে একটা নির্দিষ্ট রেডিয়াসের মধ্যে তার চারপাশে একটা ভোল্টেজ ক্রিয়েট হয়। কি ক্রিয়েট হয়? ভোল্টেজ ক্রিয়েট হয়। সেই ভোল্টেজ ভি ইকুয়াল টু হচ্ছে 1/4πε0 এটা একটা সূত্র। এটা কোথায় আছে? এটা আমাদের ফিজিক্সের সেকেন্ড পেপারে আছে, স্থির তড়িৎ অধ্যায়ে আছে। ওকে, এটা একটা সূত্র। তাহলে এখান থেকে 1/4πε0 সিজিএস এককে মান হচ্ছে 1। তাহলে আমি এখানে লিখতে পারি কিউ/আর। কি লিখতে পারি? কিউ/আর। ওকে, ফাইন। এটা হচ্ছে ভোল্টেজ। এখন এর মধ্যে, এই বলয়ের মধ্যে তুমি যদি কোনো একটা চার্জকে আনো, হোক পজিটিভ চার্জ হোক নেগেটিভ চার্জ, যে কোনো একটা, এই দেখো এর চারপাশে কি সেটা বিভব তৈরি হয়েছে। কোনো একটা চার্জের চারপাশে একটা ভোল্টেজ ক্রিয়েট হয়। এই ভোল্টেজ, এই যে বিভব ক্ষেত্রটা তৈরি হয়েছে, এর চারপাশে যে তোমার বিভব তৈরি হয়েছে, এর মধ্যে তুমি যদি কোনো একটা চার্জ আনো, একটা পজিটিভ চার্জকে আনো, অথবা তুমি যদি এর মধ্যে কোনো একটা নেগেটিভ চার্জকে নিয়ে আসো, এটা এই বিভব ক্ষেত্রের মধ্যে একটা নেগেটিভ চার্জকে নিয়ে আসো, তখনই তোমাকে কাজ করতে হবে। তখনই তোমার এখানে কি করতে হবে? কাজ করতে হবে। বুঝতে পারছো? আর এই যে দেখো, এই বিভব, যখনই তুমি এখানে একটা চার্জকে নিয়ে আসবা তখনই এখানে একটা বিভব শক্তি, তখনই বিভব শক্তির কনসেপ্টটা চলে আসবে। যে এর চারপাশে কি ছিল? ভোল্টেজ ছিল না? ভোল্টেজ ছিল। এর চারপাশে কি ছিল? ভোল্টেজ ছিল। এখন এই যে চারপাশে যে তোমার ভোল্টেজ, এর ভোল্টেজের মধ্যে, ওই বিভব ক্ষেত্রের মধ্যে আমি যদি কোনো একটা পজিটিভ বা নেগেটিভ চার্জকে নিয়ে আসি, তখন আমাকে বাইরে থেকে কাজ করতে হবে। এই কাজটা কি আমরা বলি আমাদের বিভব শক্তি। এই যে আমার যে একে আনতে হলে আমাকে যে কষ্ট করতে হবে, এই কষ্টটাকে আমরা বলি বিভব শক্তি। মানে এই পরিমাণ শক্তি এখানে সঞ্চিত আছে। ওকে, এখন তুমি বলতে পারো ভাই কিভাবে কাজ করতে হবে, মানে একটা নেগেটিভ চার্জকে এখানে আনতে কেন কাজ করতে হবে? দেখো, কাজটা কেন করতে হয় সেটা তোমাদের বুঝাচ্ছি। তার আগে একটু বুঝো, এটা ধরো আমাদের Q1 চার্জ, এটা হচ্ছে আমাদের Q2 চার্জ। ওকে, তাহলে এই যে এটা Q1 চার্জ, এটা আমাদের Q2 চার্জ। তাহলে এই Q1 চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে, মানে বিভব ক্ষেত্রের মধ্যে আমি যদি Q2 চার্জকে নিয়ে আসি, তাহলে আমার কাজের পরিমাণ কত? কাজ, এই যে আমার কাজ বা বিভব শক্তি ইকুয়াল টু কত হবে? বিভব শক্তি, এই কাজ বা বিভব শক্তি ইকুয়াল টু হবে ভি ইন্টু কিউ ইন্টু ভি। কি বলে বলো তো? কিউ ইন্টু ভি। বুঝছো? আগে চার্জ ছিল Q1, তো এটাকে লিখতে পারি Q1/R। এখন চার্জ কত? Q2 কে নিয়ে আসছো। এই যে যেই চার্জটাকে বিভব ক্ষেত্রের মধ্যে নিয়ে আসছো, হ্যাঁ, যেই চার্জটাকে বিভব ক্ষেত্রের মধ্যে নিয়ে আসছো, সেই চার্জটার সাথে ভোল্টেজটা যদি গুণ করে দেই তাহলে আমরা বিভব শক্তি বা কাজ পেয়ে যাই। ঠিক আছে, এটা আমরা কোথায় শিখবো? এগুলো খুব ভালো করে আমরা ফিজিক্সে শিখবো, চলো স্থির তড়িতে গিয়ে শিখবো। এটা আমাদের কেমিস্ট্রির পড়া না। তারপর আমি তোমাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য বলতেছি। ওকে, আমি তোমাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য বলতেছি। আসো, তাহলে কাজ ইকুয়াল টু কি? বিভব শক্তি ইকুয়াল টু কি? কিউ ইন্টু ভি। এখন এখান থেকে দেখো, এই যে কিউ ইন্টু ভি, তো এই যে Q2 ইন্টু ভি, খেয়াল করো, এই যে Q2 ইন্টু ভি এর মান কত? আমরা মাত্র দেখছি Q1/R। তাহলে আমি এখানে কি লিখতে পারি? Q1 Q2/R লিখতেই পারি, তাই না? Q1 Q2/R আমি লিখতেই পারি। কিন্তু তুমি একটু চিন্তা করো, এইখানে যে তুমি কাজ বা বিভব শক্তিটা তুমি লিখতেছ, এটা কি? কাজ অথবা শক্তি। এখন তোমাদেরকে একটু আগে বলছিলাম, কাজ বা শক্তি আমাদের কি ধরনের রাশি? কাজ বা শক্তি আমাদের স্কেলার রাশি।
যারা স্কেলার রাশি, যদি স্কেলার রাশি হয় তাহলে অবশ্যই চিহ্ন বসাইতে হবে কিনা, অবশ্যই চিহ্ন বসাইতে হবে। সো দ্যাটস ওয়াই আমার এখানে কি মাইনাস সাইন দেওয়া লাগবে। সো এই মাইনাস সাইন যদি দেই তাহলে এখানে আসবে মাইনাস Q1 Q2 ডিভাইডেড বাই আর, মাইনাস Q1 Q2 ডিভাইডেড বাই আর। তাহলে এইটা হচ্ছে আমাদের বিভব শক্তি নির্ণয় করার সূত্র। এটা হচ্ছে আমাদের বিভব শক্তি বা স্থিতিশক্তি। কখন স্থিতিশক্তি? কোনো একটা চার্জ যুক্ত পার্টিকেলের মধ্যে বিভব ক্ষেত্রে তুমি যদি আরেকটা চার্জ যুক্ত পার্টিকেলকে নিয়ে আসো, তখন সেখানে তোমাকে কি পরিমাণ কাজ করতে হবে বা তোমার ওই জায়গাতে বিভব শক্তির মানটা কত, সেইটা তুমি এই সূত্রের মাধ্যমে বের করে ফেলতে পারবা, ডিরেক্টলি বের করে ফেলতে পারবা যে বিভব শক্তি বা কাজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস Q1 Q2 বাই আর। এখানে মাইনাসটা কেন আসছে? এই চার্জের কারণে। যদি এখানে প্লাস চার্জ আনতা তাহলে কি হইতো? জাস্ট গুণ করে দিবা, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তাই মাইনাস দিছ, এখানে প্লাসে প্লাসে প্লাস হলে তুমি এখানে প্লাস দিতা। বুঝছো? যদি এটা মাইনাস চার্জ হইতো, এখানে যদি মাইনাস চার্জ থাকতো তাহলে মাইনাসে মাইনাসে প্লাসই লিখতাম, মানে অর্থাৎ এই দুইটা চার্জকে আমরা গুণ করে দিলেই হয়ে যাবে। বুঝছো? এখন একটা জিনিস মনে রাখবা, যদি আকর্ষণ বল হয় তাইলে আসলে মাইনাস সাইন হয়, আর যদি বিকর্ষণ বল হয় তাহলে আসলে প্লাস সাইন হয়। এটা একটা শর্টকাট আর কি এই বিভব শক্তি বের করার। যদি আকর্ষণ বল হয় তাহলে তোমার এখানে মাইনাস সাইন হবে, আর যদি বিকর্ষণ বল হয় তাহলে এখানে প্লাস সাইন হবে। তোমরা এখন বলতে পারো যে ভাই এটাও তোমরা বলতে পারো যে ভাই মাইনাস দিয়ে আসলে কি বোঝায়, মানে মাইনাস সাইন বলতে আসলে কি বোঝাচ্ছে। তো এই মাইনাস সাইন মানে কি? শোনো, এই মাইনাস সাইনের সিগনিফিকেন্সটা কি, মানে মেইন মাহাত্ম্যটা কি, আসলে মেইন মানে কনসেপ্টটা কি নেগেটিভ চার্জ, নেগেটিভ সাইনটা ইউজ করার। এর একটা বেসিক সিগনিফিকেন্স আছে। সিগনিফিকেন্সটা হচ্ছে এরকম যে দেখো, তোমরা কি বিভবের সংজ্ঞা জানো? তোমরা কি বিভবের সংজ্ঞা জানো? একটু কমেন্ট করে জানো তো বিভব কি, বিভবের সংজ্ঞা জানো কিনা, ভোল্টেজ বা বিভব শক্তির সংজ্ঞা জানো কিনা। দেখো, বিভব শক্তির সংজ্ঞা বা ডেফিনেশন কি জানো? বিভব শক্তির ডেফিনেশন হচ্ছে এই যে কোনো একটা চার্জকে সমবেগে আসতে হবে। একদম প্রথম ডেফিনেশনটা হচ্ছে সমবেগে আসতে হবে। কোনো একটা চার্জ, মনে করো এটা কি পজিটিভ চার্জ না, কেন্দ্রের মধ্যে পজিটিভ চার্জ আছে, এখানে পজিটিভ চার্জ আছে, এই নেগেটিভ চার্জটা পজিটিভের দিকে আসতেছে, তো একে কি করতে হবে? সমবেগে আসতে হবে। এখানে কি করতে হবে? একে সমবেগে আসতে হবে। এখন তুমি চিন্তা করো তো, এখানে একটা পজিটিভ চার্জ রাখছো, মনে করো একটা বড় চুম্বক রাখছো, বড় একটা চুম্বক রাখছো, এইখানে একটা ছোট চুম্বক রাখছো, আমার এই হাতে বড় চুম্বক, এই হাতে ছোট চুম্বক। আমি যদি এই ছোট চুম্বকটাকে ছেড়ে দেই তাহলে ও কি সমান বেগে এখানে এসে লাগবে, নাকি যত কাছে আসতে থাকবে এর বেগ তত বাড়তে থাকবে? তুমি চিন্তা করো তো কি হবে? যত কাছে আসবে নাকি টুস করে এসে লেগে যাবে না? কিরকম ভাবে আসবে দেখো, এই যে এখানে বড় চুম্বক, এখানে ছোট চুম্বক, কি হবে? আস্তে 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 টুস করে চলে আসবে। যত কাছে আসবে তত বেগ বাড়তে থাকবে, যত কাছে আসবে তত আকর্ষণ বাড়বে, তার মানে তত বেগ বাড়বে, তাই না? এটাই তো নিয়ম, মানে এখানে একটা বড় চুম্বক আছে, এখানে ছোট চুম্বক আছে। আমি যদি ছোট চুম্বকটাকে ছেড়ে দিই, একে ঠাস করে বড় চুম্বকের কাছে লাগবে না, ঠাস করে আসবে, এবং কি সমবেগে আসবে না, এর বেগ কিন্তু কন্টিনিউয়াসলি বৃদ্ধি পাইতে থাকবে, এর বেগটা কন্টিনিউয়াসলি বাড়তে বাড়তে ঠাস করে বৃদ্ধি পেতে থাকবে। কিন্তু বিভবের ডেফিনেশন কি, বিভব শক্তির ডেফিনেশন কি? সমবেগে আসতে হবে। এখন তুমি বলো একে সমবেগে আসতেছে না, সমবেগে আসতেছে না। এই নেগেটিভ চার্জ কি এখানে সমবেগে আসবে না, এখানে কিন্তু সমবেগে মানে সমান বেগে আসবে না, যত কাছে আসতে থাকবে এর বেগ তত বাড়তে থাকবে। তাহলে তো বিভবের আমার তো ডেফিনেশনই হইলো না, আমার তো ডেফিনেশনটাই টিকলো না, সংজ্ঞাই তো টিকলো না। সংজ্ঞাই তো বলছে সমবেগে আসতে হবে, তো যেহেতু সমবেগ হচ্ছে না, তাহলে তো আমাকে এখানে ডেফিনেশনটা হইলো, এখানে কি আমি এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো না? তাহলে আমাকে কি করতে হবে? একে সমান বেগে আনতে হবে। একে যদি আমি সমান বেগে এখানে আনতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এই পাশ থেকে এর ঠেলা রাখতে হবে, ওর বেগ যখনই বাইরে যাবে আমি এই পাশ থেকে ঠেলা দিয়ে ওর বেগটা সমান রেখে দেবো। আবার যখন বেগ বাড়তে থাকবে এই পাশ থেকে ঠেলা দিয়ে সমান বেগ করব, আবার যখন বাড়তে থাকবে আবার এই পাশ থেকে কি করব? ঠেলা দিয়ে সমান বেগ করব, তাই না? তার মানে আমার কিন্তু ওর এগেইনস্টে কাজ করা লাগতেছে, যেহেতু আমাকে ওর এগেইনস্টে গিয়ে কাজ করা লাগতেছে, দ্যাটস ওয়াই এখানে আমাকে নেগেটিভ সাইন ইউজ করা লাগতেছে। বুঝতে পারছো? দেখো এই যে পজিটিভ চার্জ, আকর্ষণ বলটা যেই দিকে হচ্ছে আমাকে তার এগেইনস্টে গিয়ে কাজ করা লাগছে, উল্টা দিকে ফোর্স দেওয়া লাগতেছে। আমরা যদি উল্টা দিকে ফোর্স দেই তখন সেখানে হচ্ছে আমাদের নেগেটিভ সাইন ইউজ করতে হয়। বুঝছো কেন এখানে আমাদের কাজের মানটা নেগেটিভ? আমি কাজ কোন দিকে করতেছি? আমার কাজ হচ্ছে তার উল্টা দিকে, দ্যাটস ওয়াই এখানে নেগেটিভ সাইন ইউজ করছি। বুঝছো কিনা কেউ? সবাই বুঝছো কিনা বলো তো দেখি।
এগুলো তোমাদেরকে ফিজিক্সের ভাইয়ারা পড়ানোর কথা। ফিজিক্স আমি জানি না এত ডিটেইলে ফিজিক্সের ভাইয়ারাও পড়াবে কিনা, ব্যাখ্যা দিবে কিনা যে কেন এখানে নেগেটিভের সিগনিফিকেন্স কি, কেন নেগেটিভ ইউজ করতে হয়, এগুলা ফিজিক্সের ভাইয়ারা দিবে কিনা আমি জানি না, বাট দেওয়ার কথা ফিজিক্সের ভাইদের এগুলো পড়ানোর কথা। বুঝছো তোমরা সবাই কনসেপ্টটা কি বুঝতে পারছো? আমি তো আর এখন স্থির তৈরি তোমাদের পড়াবো না, খুব স্বাভাবিক। যদি পড়াইতাম তাহলে আরো অনেক সুন্দর করে আরো ডিটেইলে অনেক কিছু দেখাইতাম তোমাদেরকে। সো একটু কমেন্ট করে জানাও তোমরা যে এই কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো কিনা, যে বিভব শক্তি ইকুয়াল টু, এটা হচ্ছে বিভব শক্তির সূত্র, কিউ ইন্টু ভি, কিউ ইন্টু আর, ভি সমান সমান কি, কিউ বাই আর। ভি সমান সমান হচ্ছে কিউ বাই আর। কোত্থেকে? এই যে একটা বড় চার্জ, এই যে একটা চার্জ রাখছো এখানে, এই চার্জ দ্বারা যে বিভব ক্ষেত্র তৈরি হয়েছে সেই বিভবের মানটা কত, 1/4πε0 কিউ বাই আর, এটা সূত্র। আর তার মধ্যে যদি আমরা একটা চার্জ নিয়ে আসি তাহলে তার জন্য আমাদের সূত্রটা কি, মানে বিভব শক্তি কাজের পরিমাণটা বা বিভব শক্তির মানটা কত হবে, কিউ ইন্টু ভি, মানে ওই ভোল্টেজ এবং এই কিউ টু। তো সেখান থেকে ক্যালকুলেশন করলে আমরা হচ্ছে এই মানটা পেয়ে যাচ্ছি কিউ1 কিউ2 বাই আর মাইনাস কিউ1 কিউ2 বাই আর। ওকে, তো এবার তুমি দেখো, এবার তুমি এই কনসেপ্ট থেকে, এইখান থেকে তুমি এবার খেয়াল করো, তোমরা কি কথা শুনতে পাচ্ছ, সবকিছু ক্লিয়ার কিনা একটু বলো তো, কমেন্ট করো তো। সরি, দেখি, ঠিক আছে, ওকে। এখন দেখো বিভব শক্তি, তো এই যে আমি এবার কার বিভব শক্তি বের করতেছি, আমি বের করতেছি বিভব শক্তি আমাদের ইলেকট্রনের। দেখো তো ইলেকট্রনের কেন্দ্রে পজিটিভ চার্জ আছে না, আছে, তাহলে এই পজিটিভ চার্জের জন্য চারপাশে একটা বিভব ক্ষেত্র তৈরি হবে না, হবে। তাহলে এখানে একটা ইলেকট্রন থাকলে সেই ইলেকট্রন কি এর দ্বারা আকর্ষিত হবে না, হবে। তাহলে এখানে কি একটা বিভব ক্ষেত্র তৈরি হবে কিনা, দেখো একটা পজিটিভ চার্জ আছে, তাহলে এই পজিটিভ চার্জের চারপাশে কি ভোল্টেজ তৈরি হবে, সেই ভোল্টেজের মধ্যে কি আছে, ইলেকট্রন আছে, তাহলে এইখানে বিভব শক্তি তৈরি হবে কিনা, ইয়েস, এইখানে কিন্তু একটা বিভব শক্তি তৈরি হবে। তাহলে বুঝছো ইলেকট্রনের মধ্যে কেন বিভব শক্তি তৈরি হয়, মানে গতিশক্তি কেন, এটা তো তুমি বুঝছো, ইলেকট্রন গতিশীল, তাই গতিশক্তি আছে। তার মধ্যে বিভব শক্তি কোত্থেকে আসলো, ভাই কেন্দ্রে একটা পজিটিভ চার্জ আছে, একটা পজিটিভ চার্জের চারপাশে কি থাকে, একটা তড়িৎ বিভব ক্ষেত্র তৈরি হয়, সেই বিভব ক্ষেত্রের মধ্যে আমরা কি আনতেছি, একটা ইলেকট্রনকে নিয়ে আসতেছি, ভোল্টেজ এইখানে আমরা একটা ইলেকট্রনকে নিয়ে আসতেছি। তাহলে আমি যদি এখানে একটা ইলেকট্রনকে নিয়ে আসি তাহলে আমাকে কি করতে হবে, এখানে আমাদের হচ্ছে একটা কাজ বা বিভব শক্তি তৈরি হবে। এই যে বিভব শক্তি বা স্থিতি শক্তি বা সঞ্চিত শক্তি এখানে, সেটার মান আমরা এখন কিভাবে বের করে ফেলতে পারি, এই বিভব শক্তি বা স্থিতি শক্তি বের করার ফর্মুলাটা কি, বিভব শক্তি বা স্থিতি শক্তি, পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, ওকে, ইপি বা ইউ দ্বারা প্রকাশ করে এটাকে। পোটেনশিয়াল এনার্জি কত, দেখো আমরা সবাই জানি যে কিউ1 কিউ2 বাই, এই দেখো কিউ1 কিউ2 বাই আর, আমি এখানে লিখতে পারি মাইনাস কিউ1 কিউ2 ডিভাইডেড বাই আর। কেন, সিজিএস এককে, যদি আমি এসআই একক ব্যবহার করতাম তাহলে কিন্তু 1/4πε0 রাখা লাগতো, 1/4πε0 রাখা লাগতো। ওকে, এখন তুমি দেখো তো আমাদের কিউ1 এর মান কত, তুমি দেখো তো কিউ1 এর মান কত, প্লাস জেডি। আমার কিন্তু এবার চিহ্নটা বসাইতে হবে। কেন চিহ্নটা বসাইতে হবে, কারণ এটা আমাদের একটা স্কেলার রাশি, কাজ হচ্ছে স্কেলার রাশি। তো এটা কি, ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ, তাহলে এটাকে বসাইতে হবে মাইনাস ই ডিভাইডেড বাই কত বলো তো, আর। তাহলে এখান থেকে আমাদের আস্তে আস্তে দেখো মাইনাস জেড স্কোয়ার বাই আর। ওকে, এটাই হচ্ছে আমাদের কার ফর্মুলা বলো তো ভাইরা, এটা হচ্ছে আমাদের বিভব শক্তির ফর্মুলা। তাহলে দেখো আমি কিন্তু আমার গতিশক্তির মান এবং বিভব শক্তির মানটা বের করে ফেললাম। ওকে, আমার গতিশক্তির মান কত এবং বিভব শক্তির মান কত বের করে ফেললাম। তাহলে ই কিউ ইকুয়াল টু হচ্ছে জেড স্কোয়ার বাই টুয়াইস আর, আর ইউ মানে বিভব শক্তির মান হচ্ছে মাইনাস জেড স্কোয়ার বাই আর, জেড স্কোয়ার বাই আর। ঠিক আছে, আশা করি এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা হয়নি, আশা করি এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা হয়নি। তো এটা আমি মুছে দিলাম, এটা তোমাদের বোঝানোর জন্য জাস্ট দিছিলাম। এখন এখান থেকে আমি আমার ফর্মুলাটা বের করে ফেলি। আমাকে বলছে মোট শক্তি ইকুয়াল টু হচ্ছে বিভব শক্তি প্লাস গতি শক্তি। তো বিভব শক্তির মান কত, আমরা মোটামুটি সবাই দেখে ফেলছি, বিভব শক্তির মান হচ্ছে আমাদের জেড স্কোয়ার বাই টুয়াইস আর, সরি জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই আর। আর গতি শক্তির মান কত বলতো, জেড স্কোয়ার বাই টুয়াইস আর, জেড স্কোয়ার বাই হচ্ছে টুয়াইস আর। এবার এখান থেকে তুমি হচ্ছে কি করো, বিয়োগ করে দাও, এখান থেকে বিয়োগ করে দাও, একটা থেকে আরেকটা বিয়োগ করে দাও। এখান থেকে তুমি যদি বিয়োগ করে দাও তাহলে দেখো এই যে জিনিসটা এরকম আসবে, খেয়াল করে দেখো তো জিনিসটা এরকম আসবে। দেখো এই দেখো এখানে আমি যদি জেড স্কোয়ার বাই আর কে কমন নেই তাহলে এখানে আসবে হচ্ছে -1, এখানে আসবে +½
-1 প্লাস হাফ। ওকে, দেখো এরকম আসবে -1 প্লাস হাফ। সো ক্যালকুলেশন করলে কত আসবে জানো? মাইনাস হাফ। তাহলে আলটিমেটলি থাকবে আমাদের এরকম মাইনাস জেড স্কোয়ার বাই টোয়াইস আর, মাইনাস জেড স্কোয়ার বাই 2r। ওকে, সো এটাই হচ্ছে আমাদের ইলেকট্রনের মোট শক্তি বা ইএন। তো এই হচ্ছে ইলেকট্রনের মোট শক্তি বা ইএন এর ফর্মুলা। বুঝছেন? তো এইবার এই যে মাইনাস জেড স্কোয়ার বাই 2r, এটাই হচ্ছে আমাদের ইলেকট্রনের মানে মেইন ফর্মুলা হচ্ছে এটা। সেখান থেকেই আমরা এখান থেকে কি লিখতে পারি? এইবার এখান থেকে আমি জাস্ট এই আর এন এর মানটা বসাই দিতে পারি। এখানে আমি এই ই এর ইকুয়েশনে, এবার কি করব? এই যে মাইনাস জেড স্কোয়ার বাই 2 ইন্টু আর এর মান কত তোমরা সবাই জানো ভাই? আর এর মান কত বলো? আর এর মান কত তোমরা সবাই জানো? আর এর মান কত? 4 পাই স্কোয়ার, তারপরে কি এম জেড স্কোয়ার ডিভাইডেড বাই কি এন স্কোয়ার, তারপরে কি এস স্কোয়ার, কি এটাই না? এটাই তো ফর্মুলা নাকি? এন স্কোয়ার 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ডিভাইডেড বাই কি এন স্কোয়ার এস স্কোয়ার। এটাই ফর্মুলা ছিল না? এটা ছিল না, এটা ছিল না, উল্টা ছিল। আর ইকুয়াল টু কি বলতো? এই যে এন স্কোয়ার এস স্কোয়ার ডিভাইডেড বাই 4, দাঁড়াও, ইএন ইকুয়াল টু 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। এই হচ্ছে আমাদের ফর্মুলা, যেটা আমরা এই যে এখানে দেখেছিলাম, এন স্কোয়ার এস স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। ঠিক আছে, এন স্কোয়ার এস স্কোয়ার 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। তাহলে এবার এখান থেকে আমাদের কাজ কি বলতো? এবার এখান থেকে আমাদের কাজ হচ্ছে এটাকে উল্টায় দেওয়া। আমি যদি এটাকে এবার উল্টায় দেই তাহলে কি থাকতেছে? মাইনাস, উপরে থাকতেছে জেড ইন্টু হচ্ছে ই স্কোয়ার ইন্টু হবে 4 পাই স্কোয়ার, তারপরে এম জেড স্কোয়ার, নিচে কি চলে আসবে? নিচে কি থাকবে? নিচে থাকবে হচ্ছে 2 ইন্টু এন স্কোয়ার আর হচ্ছে এইচ স্কোয়ার। এই 2 আর এই 4 এটাতে কাটাকাটি চলে যায়, কাটাকাটি চলে গেলে আমাদের এখানে থাকবে মাইনাস। এই দেখো এখানে জেড গুণ হয়ে যাবে, তাহলে আমাদের এখানে থাকবে কি 2 পাই স্কোয়ার, তারপর হচ্ছে এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের সেই বিখ্যাত মোট এনার্জি বের করার ফর্মুলা। বুঝেছেন? এটাই হচ্ছে আমাদের সেই বিখ্যাত মোট এনার্জি বের করার ফর্মুলা। দেখেন 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার টু দি পাওয়ার 4 ডিভাইড বাই এন স্কোয়ার এস স্কোয়ার। ওকে, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ক্লিয়ার কনসেপ্ট যে গতিশক্তির কনসেপ্ট কি, বিভব শক্তির কনসেপ্ট কি, এবং কিভাবে আমাদের মোট শক্তি আমরা বের করে ফেলছি এখান থেকে। এই সূত্রটা কোত্থেকে আসছে? এখান থেকে আসছে। এবং এটার রিলেশন কি এটাও তোমাদের গতদিন দেখাই দিছি, যে মোট শক্তি আর হচ্ছে আমাদের গতিশক্তি জাস্ট চিহ্নটা উল্টা। মোট শক্তি ইএন ইকুয়াল টু হচ্ছে মাইনাস ই কে আর ইউ বাই 2। তোমাদের সূত্রটা আমি দেখাই দিয়েছিলাম গতদিন। এই নোটটা তোমাদের প্রত্যেকেরই মনে থাকার কথা, নিশ্চয়ই মনে আছে। মোট শক্তি ইকুয়াল টু হচ্ছে মাইনাস ই কে, ইকের সাথে মানে গতিশক্তির সাথে মাইনাস সাইন গুণ করলে মোট শক্তি পাওয়া যায়, আবার বিভব শক্তিকে 2 দিয়ে ভাগ করলে মোট শক্তি পাওয়া যায়। এটা গতদিন তোমাদের এই ফর্মুলাটা দেখাইছিলাম, মিলায় দেখো এখন কিভাবে আসছে, এগুলোর প্রমাণ করতে গিয়ে আসছে। তো তোমাদের অনেকের মধ্যে অনেক কনফিউশন ছিল, ঠিক আছে? এগুলা কি ভাইয়া প্র্যাকটিস করবো না? না, তুমি এগুলা প্র্যাকটিস করার থেকেও তুমি সূত্রগুলো মনে রাখবা, একবার প্র্যাকটিস করো, একবার করবা, তারপর আর করার দরকার নাই। সূত্রগুলো মনে রাখবা, আর হচ্ছে অঙ্কগুলো বেশি বেশি করে করবা। যে ম্যাথগুলা করাইছি ম্যাথগুলো বেশি বেশি করে করবা, ঠিক আছে? ওকে, চলো আমরা দেখে ফেললাম আমাদের সূত্রের প্রতিপাদন। আশা করি এইটা বুঝছো কিনা, দেখো যে বিভব শক্তির এই কনসেপ্টটা বুঝছো কিনা, কেন এই সূত্রের মধ্যে প্লাস মাইনাস বসাচ্ছি, আর কেন কুলম্বের সূত্রে প্লাস মাইনাস বসাই নাই, শুধু মানটা বসাইছি। এইটা বুঝছো কিনা একটু বলো তো দেখি তোমরা।
কেন বিভব শক্তির এই যে দেখো Q1 Q2 বাই আর, মানে কুলম্বের সূত্রটা কি ছিল, Q1 Q2 বাই আর স্কয়ার, তাই না? তো কুলম্বের সূত্রের কাছাকাছি সূত্র একটা, কিন্তু কথা হচ্ছে কুলম্বের সূত্রের মধ্যে আমি কিন্তু শুধু মান বসাইছি, চিহ্ন বসাই নাই। বাট এখানে কেন চিহ্ন বসানো লাগলো, এই কনসেপ্টটা বোঝাটা ইম্পর্টেন্ট। এগুলো তোমাদের যদিও ফিজিক্সের কনসেপ্ট, বাট আশা করি বুঝতে পারছো, কারণ শক্তি একটা স্কেলার রাশি। স্কেলার রাশি নিয়ে যখনই কাজ করবা তখনই তোমাকে চিহ্ন কনসিডার করতে হবে, চিহ্ন বসে অঙ্ক করতে হবে। আর যখন তুমি ভেক্টর রাশি নিয়ে কাজ করবা তখন তুমি যদি চিহ্ন নাও দাও সমস্যা নেই, দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, বাট দিকটা বলে দিতে হবে, তোমার দিকটা বলে দিতে হবে। ঠিক আছে, ওকে, গুড, ভেরি গুড। আমাদের সূত্র প্রতিপাদন তো হয়েই গেল। এবার আসলে আমরা দেখবো আমাদের আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তির এই কনসেপ্টটা তোমরা সবাই দেখছেন। আয়নীকরণ শক্তি মানে কি আগে একটু বুঝো। আয়নীকরণ শক্তি বলতে কি বোঝায়? হ্যাঁ, মনে করো এইখানে একটা আমাদের নিউক্লিয়াস আছে, এটা হচ্ছে আমাদের একটা নিউক্লিয়াস, ওকে। এখন এই নিউক্লিয়াসের চারপাশে মনে করো এটা হচ্ছে আমাদের 1 নম্বর কক্ষপথ, এটা হচ্ছে আমাদের 1 নম্বর কক্ষপথ, এটা হচ্ছে আমাদের 2 নম্বর কক্ষপথ, ওকে, এটা হচ্ছে আমাদের 3 নম্বর কক্ষপথ, এরকম। তো দেখো একটু বোঝার চেষ্টা করি সবাই, যে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, যেখানে আমাদের পজিটিভ চার্জ থাকে, এখানে আমাদের একটা ইলেকট্রন আছে, ইলেকট্রন আমাদের নেগেটিভ চার্জ। আমি কি করব, এই ইলেকট্রনটাকে শক্তি দিয়ে উপরে শক্তি স্তরে উঠাবো। আমি কি করব, এই ইলেকট্রনটাকে শক্তি দিয়ে উপরে শক্তি, আমরা জানি ইলেকট্রনকে যদি আমি উত্তপ্ত করি ইলেকট্রন লাফ দিয়ে উপরে শক্তি স্তরে উঠে যায়। কোন একটা ইলেকট্রনকে শক্তি দিলে ইলেকট্রন কি করে, লাফ দিয়ে উপরে শক্তি স্তরে উঠে যায়। তো একে 2 নম্বর শক্তি স্তরে উঠাইলা, আবার শক্তি দিলা, এ 3 নম্বর শক্তি স্তরে উঠবো, আবার শক্তি দিলা, এ 4 নম্বর শক্তি স্তরে উঠবে, আবার শক্তি দিলা, এ 5 নম্বর শক্তি স্তরে উঠবে, আবার শক্তি দিলা, এ 6 নম্বর শক্তি স্তরে উঠবে, আবার শক্তি দিলে আরো উপরে উঠবে। অর্থাৎ এইভাবে কোন একটা ইলেকট্রনকে শক্তি দিতে 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 তুমি যদি ইনফিনিটিতম কক্ষপথে নিয়ে যেতে পারো। কত নম্বর কক্ষপথ? ইনফিনিটিতম কক্ষপথ। আমি তোমাদেরকে বলছিলাম যে কোনো একটা পরমাণুর কক্ষপথ সংখ্যা হচ্ছে অসীম, কোন একটা পরমাণুর কক্ষপথ সংখ্যা হচ্ছে অসীম। যেমন এই পরমাণুটার কক্ষপথ সংখ্যা কত? অসীম। কিন্তু ইলেকট্রনীয় কক্ষপথ কয়টা? একটা, কারণ একটা কক্ষপথে ইলেকট্রন আছে। যেই কক্ষপথে ইলেকট্রন থাকে সেটাকে বলা ইলেকট্রনীয় কক্ষপথ। আর বাকি প্রত্যেকটা পরমাণুর, পৃথিবীর যে কোনো পরমাণুরই কক্ষপথ সংখ্যা হবে ইনফিনিটি, অসীম, ওকে, ইনফিনিটি, অসীম। তাহলে কোনো একটা পরমাণুকে আমরা তার শেষ কক্ষপথ থেকে, কোনো একটা ইলেকট্রনকে বা কোনো একটা পরমাণুর শেষ ইলেকট্রনটিকে আমরা যদি অসীমতম কক্ষপথে নিয়ে যেতে পারি। এখন অসীমতম কক্ষপথ বলতে কোন কক্ষপথ বোঝায়? অসীমতম কক্ষপথ বলতে সেই কক্ষপথকে বোঝায় যেই কক্ষপথে গেলে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আর কোনো আকর্ষণ থাকে না। অসীমতম কক্ষপথ কোনটা? এমন একটা কক্ষপথ যেই কক্ষপথে গেলে ইলেকট্রনের প্রতি এই নিউক্লিয়াস দাবি দেওয়া ছাইরা দেয়। মানে ইলেকট্রনের প্রতি এই নিউক্লিয়াসের আর কোনো দাবি নাই, কোনো প্রেম নাই, কোনো ভালোবাসা নেই, কোনো আকর্ষণ নাই। ওই কক্ষপথটাকে বলা হয় ইনফিনিটিতম কক্ষপথ। হইতে পারে 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর কক্ষপথে গেছে আর ইলেকট্রনের প্রতি আর নিউক্লিয়াসের আকর্ষণ নাই, তাহলে ওই কক্ষপথটাই হচ্ছে তার জন্য অসীমতম কক্ষপথ। আরো বেশি, 12-13 না, আরো আসলে অনেক বেশি, সো এটা আমি আর এখন বললাম না। অসীমতম কক্ষপথ, ঠিক আছে। তো সিম্পল হিসাবটা হচ্ছে এরকম যে ভাইয়া, যে এই ইলেকট্রনকে তার শেষ কক্ষপথ থেকে, কোন একটা পরমাণুর শেষ কক্ষপথ থেকে 1 মোল ইলেকট্রনকে আমরা অসীমে নিয়ে যাইতে যেই শক্তিটা লাগে সেটা কি আসলে বলা হয় আয়নীকরণ শক্তি। সেটাকে কি বলে বলতো? আয়নীকরণ শক্তি বলে। সো এইটা হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি, হ্যাঁ। এখন এই ইলেকট্রনকে তাপ দিয়া অসীমতম কক্ষপথে যদি আমি নিয়ে যাই, তাহলে আমার যেই শক্তিটুকু দিতে হবে সেটাকেই বলা হয় আয়নীকরণ শক্তি। এখন তুমি আমাকে বলো, তাহলে আমি একে তাপ দিতে দিতে কোথায় নিয়ে গেছি? তোমরা আমাকে বলো তো, এই দুইটার মাঝখানে মানে কি পরিমাণ শক্তি দেওয়া লাগছে? একে আমার এই 1 নম্বর কক্ষপথ থেকে, এই কক্ষপথ থেকে একে শক্তি দিতে 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 ইনফিনিটিতম কক্ষপথে নিয়ে যাওয়া লাগছে। একে আমার ইনফিনিটিতম কক্ষপথে নিয়ে যাওয়া লাগছে, কি তাই না? বুঝছো না? যে ধরো 2 নম্বর কক্ষপথে আছে, তাহলে 2 নম্বর থেকে আমার তাপ দিতে ইনফিনিটিতম কক্ষপথে নিয়ে গেছি আমি, ইনফিনিটিতম কক্ষপথ। তাহলে আমার কত শক্তি দেওয়া লাগছে? শক্তির পার্থক্য কত? দেখো শক্তির পার্থক্য তোমরা সবাই জানো যে এই দুজনের মাঝখানে শক্তির পার্থক্য কত। এই যে এই কক্ষপথ আর ইনফিনিটিতম কক্ষপথের মাঝখানে শক্তির পার্থক্য কত? এখান থেকে শক্তি দিতে 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 ইনফিনিটিতে উঠাইছি, তাহলে এদের মাঝখানে এই শক্তির পার্থক্য যত, সেটাই তো আমি এনে দিছি। সেই পরিমাণ তাপই তো এনে দিছি, সেই পরিমাণ ইলেকট্রন খাইয়েই তো লাভ দিয়ে এনে গেছে, কি তাই না?
সে কত ইলেকট্রন খাইছে, সে সরি কতটুকু শক্তি খাইছে, এই কক্ষপথ আর ইনফিনিটিতম কক্ষপথের মধ্যে যতটুকু মানে শক্তির পার্থক্য যত ততটুকু না। তাহলে এই যে শক্তির পার্থক্য এই কক্ষপথ আর ইনফিনিটিতম কক্ষপথের যে শক্তির পার্থক্য, এইটা কি আমরা বলি আমাদের আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন পোটেনশিয়াল, বা আমরা একে বলি হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব। বাংলায় দুইভাবেই বলে, আয়নীকরণ শক্তিও বলে বা আয়নীকরণ বিভবও বলে, একই কথা। ওকে, তাহলে এটা সমান সমান কত, এই দেখো, তার মানে এই দুইটা কক্ষপথের মাঝখানের ব্যবধান। তোমরা সবাই জানো যে ভাইয়া, আমরা সবাই জানি এটা, সেটা কি, সেটা হচ্ছে যে ভাই জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস ওয়ান, এটা আমরা সবাই কম বেশি জানি। সেটা কি, সেটা হচ্ছে ব্যবধান কেমনে বের করে, বা শেষেরটা থেকে আগেরটা। তো শেষেরটা কত, এই যে ইনফিনিটিতম কক্ষপথের শক্তি মাইনাস আমার হচ্ছে 2 নম্বর কক্ষপথ বা 1 নম্বর কক্ষপথ বা 3 নম্বর কক্ষপথ, মানে ইলেকট্রনটা যেই কক্ষপথে ছিল, তাহলে nতম কক্ষপথের শক্তি। এখন তুমি দেখো শক্তির সূত্রটা কি ছিল, আমাদের শক্তির সূত্রটা ছিল -13.6, তারপরে কি ছিল বলো তো ভাইয়ারা, 13.6, তারপরে কি z² বাই n স্কয়ার, তাই না, n স্কয়ার, z² বাই n স্কয়ার। এখন তুমি দেখো তো ভাইয়া এখানে কততম কক্ষপথ, এই কক্ষপথের মান কত, ইনফিনিটি, তার মানে এটা হবে ইনফিনিটি স্কয়ার। যদি 10তম কক্ষপথ হইতো তাহলে হয়তো 10 স্কয়ার, 5তম কক্ষপথ হলে 5 স্কয়ার। এখন এটা ইনফিনিটিতম কক্ষপথ, তাহলে কি ইনফিনিটি স্কয়ার মাইনাস ই অফ এন, হ্যাঁ মাইনাস ই অফ এন। তো মাইনাস ই অফ এন এর মান কত, -13.6, মাইনাস ই অফ এন এর মান কত, -13.6 ইন্টু কি বলতো, z² বাই nতম স্কয়ার, মানে দুই নম্বর কক্ষপথ হলে 2 স্কয়ার, 3 নম্বর হলে 3 স্কয়ার, এরকম, ঠিক আছে। আর এটা যেহেতু ইনফিনিটিতম, তাই এখানে ইনফিনিটি বসাই দিস, ইনফিনিটিতম স্কয়ার। তাহলে এখন তুমি খেয়াল করো, কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে ভাগ করলে মান কত হয়, ইনফিনিটি মানে কি বিশাল বড় একটা সংখ্যা। তো কোন একটা কিছু বিশাল বড় সংখ্যা দিয়ে ভাগ করলে কত, ইনফিনিটি দিয়ে ভাগ করলে মানটা কত হবে, 0। 13.6 শূন্য দিয়ে ভাগ করলে মান কত হইব, 0। তার মানে আমি লিখতেই পারি -13.6 ইন্টু হচ্ছে 0, মাইনাসে মাইনাস এটা কত হয়ে যাবে প্লাস 13.6 z² বাই n স্কয়ার। তাহলে দেখো এখানে কোন আলটিমেটলি কত হয়ে গেছে, 0 প্লাস 13.6 z² বাই n স্কয়ার। তাহলে এইখান থেকে আমি লিখতে পারি প্লাস 13.6 z² বাই n স্কয়ার। এটাই হচ্ছে আমাদের আয়োনাইজেশন এনার্জি, যেটা সূত্রগুলো তোমাদের দেখাইছি আগের দিন, অঙ্ক তোমাদের করাই ফেলছি আগের দিন। সো আয়নীকরণ শক্তির মান কেন প্লাস মানে সূত্রটা কিন্তু ওই একই সূত্র, এটা কিন্তু আমাদের সেই ইলেকট্রনের সেই বিখ্যাত সূত্রটা, হ্যাঁ মানে সরি শক্তির বিখ্যাত সূত্রটা, শক্তির হইলে মাইনাস হয়, আয়নীকরণ শক্তি হলে প্লাস হয়। কেন প্লাস হয়েছে আয়নীকরণ শক্তির জন্য, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, কোনো কিছুকে, যে কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে ভাগ করলে কত হয়, 0 হয়। ওকে, এনিথিং সামথিং বাই মানে a বাই ইনফিনিটি ইকুয়াল টু হচ্ছে 0, এনিথিং বাই ইনফিনিটি ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, এনিথিং বাই ইনফিনিটি ইকুয়াল টু হচ্ছে 0। সো দিস ইজ দ্য থিং, আশা করি সবাই বুঝছো আয়োনাইজেশন এনার্জি কি এবং কিভাবে বের করে। ওকে, তাহলে এবার আসো, প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা, মানে 1 সেকেন্ডে কয়বার ঘুরবে, মানে 1 সেকেন্ডে ইলেকট্রন একটা বৃত্তাকার পথে কতবার ঘুরতেছে, নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করতেছে, এটা হচ্ছে প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা বা কম্পাঙ্কও বলা যায়। এটাকে আমরা বলতে পারি যে ইলেকট্রনের নিউক্লিয়াসের চারদিকে কম্পাঙ্ক কত। ওকে, একটা ইলেকট্রনের নিউক্লিয়াসের চারদিকে কম্পাঙ্ক কত, মানে আবর্তন সংখ্যা কত, প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা। প্রমাণ কি শিখাইতে হবে বলো, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন। তো ইলেকট্রন কি করতেছে, কন্টিনিউয়াসলি চারপাশ দিয়ে ঘুরতেছে না, ঘুরতেছে, মানে সে কি করতেছে, সে হচ্ছে এই পরিধিটা অতিক্রম করতেছে। মানে কথা হচ্ছে যে ইলেকট্রন কি বলছে, দেখো ইলেকট্রন বলছে যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে প্রতি সেকেন্ডে কয়বার ঘুরে, কয়বার আবর্তন করে, এটা হচ্ছে কোশ্চেন। এই ইলেকট্রনটা এই দেখো তোমরা হিসাব করো, প্রতি সেকেন্ডে কয়বার আবর্তন করে, এই দেখো ঘুরতেছে 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 ঘুরতেছে। তো প্রতি সেকেন্ডে কয়বার, প্রতি সেকেন্ডে কয়বার ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে এরকম প্রতি সেকেন্ডে কয়বার আবর্তন করতেছে, এটাই আমাকে বের করতে বলছে, যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে এইভাবে প্রতি সেকেন্ডে কয়বার আবর্তন করে। ওকে, তো দেখো তো সে একবার আবর্তন করলে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করে, এই যে এখানে যে বৃত্তাকার কক্ষপথ আছে এর পরিধির সমান, তাই না, এই বৃত্তাকার কক্ষপথের পরিধির সমান দূরত্ব সে কি করে, অতিক্রম করে না। ইলেকট্রন একবার নিউক্লিয়াসের চারদিকে ঘোরা মানে সেই পরিধির সমান দূরত্ব অতিক্রম করে।
ওকে, পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করে, তাহলে এই পরিধির সমান দূরত্ব সে অতিক্রম করতেছে। তো এই যে এটা আমরা কেমনে বের করতে পারি, কেউ কি বলতে পারবা, বলতে পারবা এই কম্পাঙ্ক বা মানে কম্পাঙ্ক কেমনে বের করা যায় এখান থেকে? বলো, এনিওয়ান একটু কমেন্ট করে জানাও দেখি তোমরা পারো কিনা। ধরো সিম্পল এভাবে চিন্তা করতে পারো যে ধরো একটা হচ্ছে একটা গাড়ি বৃত্তাকার পথে এরকম ভাবে ঘুরতেছে, মানে বৃত্তাকার পথে একটা গাড়ি কোন একটা জায়গা ঘুরতেছে, তাহলে গাড়িটা ধরো বললাম প্রতি ঘন্টায় কতবার ল্যাপটা অতিক্রম করছে, এটা কেমনে বের করে? তোমরা কি পড়ো নাই ফিজিক্সে? ফিজিক্সে পড়ছো তোমরা, সেটা কি জানো? সেটা হচ্ছে যে বেগ, মানে তুমি যদি কোন জিনিসের ভেলোসিটিকে দূরত্ব দিয়ে যতটুকু ডিস্টেন্স কভার করছে সেটা দিয়ে ভাগ করো, তাইলেই তুমি হচ্ছে পাওয়া যাবা কম্পাঙ্ক, প্রতি সেকেন্ডে কম্পাঙ্কের মান কত, বুঝছো? নাম্বার অফ ল্যাপস পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা। এটা যে কোনো, এটা শুধু কেমিস্ট্রি না, ইলেকট্রনের ক্ষেত্রে না, বুঝছো? সবার ক্ষেত্রেই প্রযোজ্য, মাথায় রাখবা। প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা যে কোনো কিছুর ক্ষেত্রে যদি বলতো একটা গাড়ি প্রতি ঘন্টায় এরকম একটা বৃত্তাকার হইতে পারে, অথবা আঁকা বাঁকা হইতে পারে, বা একটা ফর্মুলার রেসের একটা মাঠকে প্রতি সেকেন্ড মানে 1 ঘন্টা পর পর এতবার করে ধরো আবর্তন করে, তো তুমি কি করবা? তুমি হচ্ছে তার বেগকে, যদি বলে যে প্রতি এত সময়ে কতটুকু আবর্তন করে, তুমি তার বেগকে কি করবা? দূরত্ব দিয়ে ভাগ করে দিবা। তাহলে প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা, দেখো আমি মিলাই দিচ্ছি তোমাদেরকে, আবর্তন সংখ্যা। হ্যাঁ, ফিজিক্সে এই অধ্যায়গুলো মানে জিনিসটা হচ্ছে কি, কেমিস্ট্রিতে না গুণগত রসায়নের এই জিনিসগুলো আগে দেওয়া উচিত হয় না, এগুলো একটু পরে দেওয়া যাইতো। হ্যাঁ, বাট এগুলো আগে দিয়ে দিচ্ছে, পোলাপন ফিজিক্সের কনসেপ্ট পারে না, বাট এগুলা পড়তে এসে অনেক সময় একটু প্যারা খায় যে সূত্রগুলো কোত্থেকে আসলো, কিভাবে আসলো, বুঝে না, অনেক সময় বুঝে না। সো এই জন্য আর কি একটু সমস্যা এগুলো পড়াইতে ইনিশিয়ালি, বাট কয়দিন পরে আবার এগুলো বুঝে যাবা। হ্যাঁ, বড় হইলে এগুলো বুঝে যাবা যে আচ্ছা বুঝছি ঘটনাটা কি। তো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বেগ বাই দূরত্ব, বুঝছো? এবার খেয়াল করো, বেগ বাই দূরত্ব হইলে কি হচ্ছে দেখো তো, বেগ বাই দূরত্ব, বেগ মানে কি? বেগের একক কি? মিটার পার সেকেন্ড, তাই না? বেগের একক কি? মিটার পার সেকেন্ড, দূরত্বের একক কি? মিটার। তাহলে কাটাকাটি করলে দেখো তো আলটিমেটলি কি থাকতেছে? দেখো তো এখানে কি থাকতেছে? আমাদের থাকতেছে পার সেকেন্ড। দেখছো কম্পাঙ্কের একক কি? পার সেকেন্ড না? আসছে পার সেকেন্ড, দেখো পার সেকেন্ড চলে আসছে। ওকে ফাইন। তাহলে এখন দেখো আমাদের বেগের মান, তাহলে আমি এখান থেকে বলতে পারি বেগ হচ্ছে আমাদের ভি, আর ডিস্টেন্সটা যে আমরা কভার করতেছি এটা কি? পরিধি না, বৃত্তের পরিধি টোয়াইস পাই আর। আমি ভি এর মানটা বসাই দিই, দেখো আমরা আমাদের ভি এর মানটা বসাই দিই। আমাদের ভি এর মান কত তোমরা সবাই জানো যে ভাই আমাদের ভি এর মান কত, আমরা কম বেশি সবাই জানি যে আমাদের ভি এর মান কত। তুমি জাস্ট ভি এর মানটা এখানে বসাই দাও ভাইয়া, তাইলেই হয়ে গেছে। ওকে, ভি এর মানটা যদি বসায় দাও তাহলেই তোমার হয়ে গেছে খেলা গরম। চলো কই জানি আমাদের ভি 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 কই? এই যে আমাদের হচ্ছে ভি এর মান টোয়াইস পাই জেড স্কোয়ার বাই এন এইচ, বসায় দাও। টোয়াইস পাই জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন এইচ, ওকে, আর নিচে থাকতেছে টোয়াইস পাই আর। ওকে, তাহলে এবার দেখো তো এখান থেকে আমরা এখন ক্যালকুলেশন করলে আমাদের কি থাকতেছে? এই যেটাকে লিখতে পারি টোয়াইস পাই জেড স্কোয়ার বাই এন এইচ ইন্টু নিচে আছে 1, উল্টায় গেল 1 বাই টোয়াইস পাই আর। তাহলে দেখো এখান থেকে টোয়াইস পাই কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে থাকতেছে কি? জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন এইচ আর। এবার আমাকে কি করতে হবে? এখানে আর এর মানটাও বসাই দিতে হবে।
কি করতে হবে বলো তো, আর এর মানটাও বসাই দিতে হবে। তো আমি এবার এখানে আমাদের আর এর মানটা বসাই দিব। তো তুমি ফার্স্টে বেগের মান বসাইলা, তারপর এবার এখানে আর এর মানটা বসাই দাও। তাহলে এইবার তুমি এখানে কি করবা, এই যে দেখো জেড স্কোয়ার বাই এন এইচ ইন্টু আর এর মান বসাই দাও। আর এর মান কত দেখো, আমরা সবাই জানি 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ডিভাইডেড বাই কি এন স্কোয়ার এস স্কোয়ার। 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার এস স্কোয়ার। ওকে, 4 পাই স্কোয়ার ধরো ধরো ধরো, কি করলাম এটা, উল্টা করলাম না, না ঠিক আছে, এন স্কোয়ার এস স্কোয়ার ডিভাইডেড 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, এন স্কোয়ার এস স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার লিখছি কই, এন স্কোয়ার এস স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। ঠিক আছে, ওকে হয়েছে। ধরো সরি 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 সরি, এই যে উল্টা লিখছি এটা, এই যে উল্টা একবার উল্টাই দিলাম আর কি। হ্যাঁ, এটা 1/r না, তো এই যে মানে ধরো আর এর মান বসাইতেছি, এটা একবার উল্টা বসাই দিলাম, মানে এরকম ভাবে উল্টা বসাই দিলাম আর কি। দেখো এরকম আর কি 1/, এই যে এখানে আর এর জায়গায় কি লিখবা, আর এর জায়গায় কি লিখবা, এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার না, এটাই তো। এটাকে একবারে উল্টাই দিই, উপরে উঠাই দিলাম আর কি। তো এই জন্য একবারে লিখে দিচ্ছি আমি এইভাবে, এই 4 পাই স্কোয়ারকে উপরে লিখে দিলাম। হ্যাঁ, তাহলে কত আসতেছে দেখো তো, 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, নিচে থাকতেছে এন স্কোয়ার এস স্কোয়ার। এবার এখান থেকে ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সারটা হয়ে গেছে। তাহলে থাকতেছে কত, 4 পাই স্কোয়ার তারপরে এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 নিচে এন কিউব এস কিউব। এই হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে, এন কিউব এস কিউব এই হচ্ছে আমাদের ফর্মুলা। এইটাই হচ্ছে প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা। আবর্তন সংখ্যা কেমনে বের করে, বেগকে দূরত্ব দিয়ে ভাগ, বেগকে দূরত্ব দিয়ে ভাগ, বেগকে দূরত্ব দিয়ে ভাগ করলেই তুমি হচ্ছে আবর্তন সংখ্যা পেয়ে যাবে। যে কোনো কিছুর ক্ষেত্রেই ইলেকট্রন হবে এরকম না, এটা ফিজিক্সের একটা বেসিক সূত্র। ওকে, তো এই হচ্ছে আমাদের কাহিনী। আশা করি সবাই বুঝতে পারছেন আমাদের আবর্তন সংখ্যা এন এর ফর্মুলা কি। এটাই হচ্ছে আমাদের সেই বিখ্যাত আবর্তন সংখ্যার ফর্মুলা। ওকে ডান, এই হচ্ছে তোমাদের ফর্মুলার প্রমাণ। যদি প্রমাণ না করাইতাম তোমরা অনেকেই করতা, কিভাবে আসছে কই থেকে আসছে বুঝি না, বুঝে দেন বুঝে দেন। এত বোঝার দরকার নেই, আসলে তোমার এগুলোর আসলে দরকার নেই, লাগে না। বাট স্টিল যদি কেউ মানে যাদের খুব জানার আগ্রহ আছে তারা এগুলা দেখলা আর কি, ঠিক আছে। বাকিদের ক্ষেত্রে আমার সাজেশন হবে তুমি সূত্রটা জাস্ট খালি মনে রাখবা, সূত্রটা মনে রাখলেই হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের 4টা ফর্মুলা আপনাদের শিখাই দিলাম, মানে সবগুলো ফর্মুলারই প্রমাণ শিখাই দিলাম, আর বাকি আর কিছু আপনাদের লাগে না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। কনফিউশন ক্লিয়ার কিনা একটু আমাকে জানায়েন। কারো কেউ এমন কেউ আসছো কিনা কোনো কিছু বুঝো নাই, অবশ্যই আমাকে জানাবা। যদি কেউ কোনো কিছু না বুঝে থাকো অবশ্যই আমাকে অবশ্যই জানাবা। ওকে ফাইন, আসো। কমেন্ট করে জানায় দাও। আচ্ছা গুড, ওকে ক্লিয়ার, ভেরি গুড, ফাইন। তো আমরা মোটামুটি এতটুকু জিনিস যদি বুঝে যাই, তাহলে এবার আমরা যেটা করব, আমরা আমাদের এই যে ইলেকট্রনের দ্বৈত প্রকৃতি বা ডি ব্রগলি সমীকরণ নিয়ে আলোচনা করব। আমরা এরপরে আমাদের হচ্ছে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ নিয়ে আলোচনা করব। এরপরে আমরা হচ্ছে আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো এই তিনটা কনসেপ্ট, আচ্ছা এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব না, আজকে তোমাদের যা সূত্রের প্রতিপাদন পর্যন্তই থাকুক। ওকে, আজকে তোমাদের আলোচনা এই সূত্রের প্রতিপাদন পর্যন্তই থাকুক। আশা করি সূত্রগুলোর প্রতিপাদন তোমরা বুঝছো। আজকে আর ওখানে যাব না, কারণ ওইখানে গেলে একটু বেশি সময় হয়ে যাবে, বেশি লেন্দি হয়ে যাবে, ক্লাস বড় হয়ে যাবে। তো আজকে এখানেই শেষ। আজকে এখানেই শেষ। সূত্রগুলো আশা করি দেখছো, প্রতিপাদন দেখছো, মনের মধ্যে মন মে লাড্ডু ফুটা, কেন নেগেটিভ চার্জ হয়, কখন পজিটিভ চার্জ হয়, আশা করি বুঝতে পারছো। এবং আজকে একটা তোমাদেরকে কেমিস্ট্রি পড়াইতে গিয়ে ফিজিক্সের কয়েকটা চমৎকার জিনিস পড়াইছি, যে কেন্দ্রমুখী বল, এটা অনেকেই ভুল করে, কেন্দ্র বিমুখী বল মনে করে যে কুলম্বের বল ইকুয়াল টু কেন্দ্র বিমুখী বল। না,
কুলম্ব বল ইকুয়াল টু হচ্ছে কেন্দ্রমুখী বল। ওকে, এটা মাথায় রাখতে হবে। সেকেন্ড জিনিসটা হচ্ছে, আরেকটা জিনিস পড়াইছি তোমাদেরকে আজকে, সেটা হচ্ছে যে কুলম্বের সূত্র প্লাস মাইনাস ইউজ করা লাগে না, কিন্তু আমরা যখন বিভব শক্তি সূত্রটা ইউজ করি তখন প্লাস মাইনাস ইউজ করতে হয়। স্কেলার আর ভেক্টরের একটা কনসেপ্ট তোমাদের শিখাই দিয়েছি। ওকে, ঠিক আছে, তো আজকে এতটুকু পর্যন্তই। দেখা হবে নেক্সট ক্লাসে। চমৎকার 3টা জিনিস পড়বো, ডি ব্রগলির সমীকরণ, তারপরে আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এবং শ্রোডিঞ্জারের ইকুয়েশন। এই 3টা জিনিসের উপরই আমাদের নেক্সট ক্লাসটা হবে। ওকে, তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, বিদায়, দেখা হবে পরবর্তী লেকচারে, টাটা।